বিমলদা, সন্ময়দা, আজকে অনেক মাস পর আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি আমরা, এবং পশ্চিমবাংলায় আজকে একটি খুব অদ্ভুত বিশেষ পরিস্থিতি বলা যেতে পারে। একদিকে আমরা দেখছি যে দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় ক্যাবিনেটে 4 জন মন্ত্রী পশ্চিমবাংলা থেকে তারা প্রতিনিধিত্ব পেলেন, ইন্ডাক্টেড হলেন, এবং অন্যদিকে পশ্চিমবাংলার নন এমএলএ সিএম, মানে এও একটা নজিরবিহীন, আমার তো অন্তত মনে নেই যে নন এমএলএ সিএম পশ্চিমবাংলার ইতিহাসে কবে হয়েছেন, আমি জানি না, আমার হয়তো অন্তত মনে পড়ছে না। এই নন এমএলএ সিএম কে কলকাতা হাইকোর্ট 5 লক্ষ টাকা জরিমানা করল। কেননা এই যে রিপিটেড একটা সর্ট অফ বলা যেতে পারে শি ইজ অ্যান অফেন্ডার against constitutional institutions। এই যে রিপিটেডলি যে তাদেরকে এই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার্স যারা, পদাধিকারী যারা, বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, তাদের প্রতি উনি বিষোদ্গার করেছেন এবং যা নয় তাই বলেছেন। একজন মুখ্যমন্ত্রী, সে এমএলএ হোক, নন এমএলএ সিএম হোক, একজন মুখ্যমন্ত্রী, এবং আগেও করেছেন, আমরা ইলেকশনের সময় দেখেছি যে কিভাবে ইলেকশন কমিশনের প্রতি একের পর এক ওনার নিজের ভাষা যদি আমি ব্যবহার করি, অকথ্য, কুকথ্য, অর্ধকথ্য কথাবার্তা বলেছেন, এবং সেখানে তারপর জুডিশিয়ারিকেও ছাড়েননি। তার দলের কিছু এমপিরা মাঝে মাঝেই চিঠি লিখছে যে এই জাজকে সরাতে হবে, তাকে বসাতে হবে, তাকে বার করে দিতে হবে। সেজন্য আমি এটা প্রথম যে বিষয়টা মাথায় আসছে, মনেও আসছে, যে একটি অদ্ভুত বিশেষ পরিস্থিতি পশ্চিমবাংলায়, যে পাবলিকলি যারা আজকে আবার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, মানে তারা বলে যে তারা কেবলমাত্র, আমি একবার একটু আপনাকে সংযোজন করি, আপনি নন এমএলএ মুখ্যমন্ত্রী বলছেন, তো আমি বলছি পরাজিত মুখ্যমন্ত্রী। হ্যাঁ, পরাজিত মুখ্যমন্ত্রী। নন এমএলএ অনেক ক্ষেত্রেই বিধানসভায় হয় যে নির্বাচনে কেউ দাঁড়ালেন না, পরবর্তীকালে কোনো একটা অন্য কোনো নির্বাচন লড়ে তিনি এলেন, কিন্তু ইনি পরাজিত হয়েছেন, এবং এই কথাটা বারবার কিন্তু নন্দীগ্রামে পরাজিত হয়েছেন, এবং ফলে স্বাভাবিকভাবে পরাজিত হওয়ার পর তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার হয়তো অন্য কোনো ক্ষেত্র থেকে নির্বাচনে দাঁড়িয়ে চলে আসবেন। ফলে পরাজিত মুখ্যমন্ত্রী, হেরে যাওয়া মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর পদে এসেছেন, মানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন, নট বিং ইলেক্টেড, নট বিং ইলেক্টেড। তো সেখানে কিন্তু তাহলে ওই আবার এখানে নৈতিকতার প্রশ্ন আছে। নৈতিকতা, আমি দুটো উদাহরণ দেব। 1967-এ যখন এ রাজ্যে কংগ্রেস পরাজিত হয়, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন আরামবাগে পরাজিত হয়েছিল। কংগ্রেস কিন্তু খুব খারাপ ফল করেনি, তখন বিধানসভার আসন ছিল পশ্চিমবাংলায় 280টা, কংগ্রেস 127টা পেয়েছিল, আর 13টা মাত্র আসন পেলে কিন্তু কংগ্রেসই সরকার গঠন করতে পারত। কিন্তু অতুল্য ঘোষ সরকার গঠন করেননি। তিনি বলেছিলেন যে আমি অজয় মুখার্জিকে রিকোয়েস্ট করতে পারবো না দলে ফিরতে, রিকোয়েস্ট করলেই হয়তো উনি চলে আসতেন। 2, আমাদের মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছে, ফলে আমি মনে করি যে নৈতিকভাবে আমাদের সরকার গঠন করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী হেরে গেছেন, কংগ্রেস কিন্তু সরকার গঠন করেনি, ফলে এখানে একটা নৈতিকতার প্রশ্ন আছে। হিমাচল প্রদেশেও একবার হয়েছিল, মুখ্যমন্ত্রী দুটো আসনে হেরেছিল। হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে হলো যে এই যেটা আপনি না, সেটা তো হিমাচলে, যেটা বলছেন সন্ময়দা সম্প্রতি, এই যে হিমাচলের যিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি ইলেকশন নাও হতে পারে সেটা ভেবে পদত্যাগ করলেন, কেননা 6 মাসের মধ্যে বাই ইলেকশন, 6 মাসের কম যদি থাকে বাই ইলেকশন করা যাবে না, উনি পদত্যাগ করলেন। সেই জন্য আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, যে এই যে সংবিধানের প্রতি কোনো নিজের দায়বদ্ধতা নেই, দায়িত্ব জ্ঞানহীনতা, এটা কিন্তু বারবার আমরা দেখছি। ডক্টর গঙ্গুলি, আমার আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি এখানে নোট করবো, আপনিও বলতে পারেন, যে বিধানসভার ভেতরে যখন বিষয়টা উঠল, পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন মন্তব্য করলেন এই বিষয়ে, তখন স্পিকার সাহেব বললেন বিষয়টা বিচারাধীন। তার মানে পরাজিত মুখ্যমন্ত্রী শব্দটা বিধানসভায় বলা যাবে না। কেন? ওয়াই? আর আমি রিকাউন্টিং এর জন্য আমি অ্যাপিল করে থাকতে পারি, তার মানে কি পরাজিত মুখ্যমন্ত্রী শব্দবন্ধনটা বিধানসভার মধ্যে কোটেড হবে না? এটা আমার অবাক লেগেছে বলে আমি এই প্রশ্নটা তুলছি।
সাবজুডিস যেমন কেউ কেউ বলে না সাবজুডিস ম্যাটার আলোচনা করা যাবে না, মিথ্যে কথা। সাবজুডিস বিষয়ে আলোচনা করা যায়, বিষয় নিয়ে কোনো ডিসিশনে অ্যারাইভ করা যায় না। আজকে নারদকাণ্ড সাবজুডিস, কেউ আলোচনা করতে পারি না। সারদা প্রত্যেকটা কেসই তো সাবজুডিস, দেবাঞ্জন কাণ্ড সাবজুডিস, আমরা কি আলোচনা করতে পারছি না? সবাই করতে পারে। এমনি মানে বিধানসভার অভ্যন্তরে যখন বিরোধী দলনেতা এই নিয়ে উল্লেখ করলেন যে একজন পরাজিত মুখ্যমন্ত্রী, পরাজিত বিধায়ক, বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত ব্যক্তি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর তাকে যিনি হারিয়েছেন তিনি বিরোধী দলনেতা, এইটা বলাতেই শাসক পক্ষ থেকে রেড়ে করা হলো। এবং বিধানসভার স্পিকার সাহেব নাকি বলেছেন, আমি শুনলাম বাইরে থেকে, যে এটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আমার খালি বারবার মনে হয় একটা জায়গা যে ঠিক আছে আমরা যারা রাজনীতি করি আমাদের একটা জায়গা থাকে, কিন্তু স্পিকারের পোস্টে বসে কেউ এ জাতীয় মানে রাজনৈতিক অ্যাটিটিউড নিতে পারেন এবং এত অদ্ভুত অবান্তর কথাবার্তা বলেন। আজকে যা মুকুল রায়কে পিএসসি করা হল, বলুন তো, আমি অনেকদিন আগে ব্যাপারটা বলেছিলাম যে মুকুল রায়কে পিএসসি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এটাতে ওই টিভির একটা টক শোতে একজন তৃণমূলের প্রতিনিধি আমাকে তীব্র প্রতিবাদ করে বলেন যে আপনি এ ধরনের কথা, অসংসদীয় কথা বলতে পারেন না স্পিকারের বিরুদ্ধে। কেন না বলতে পারেন না? কারণ স্পিকার সব কিছুর ঊর্ধ্বে। মানে আপনি শুধু এইটুকু প্রমিস করুন, আপনি এটুকু প্রমিস করুন যে স্পিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া কোনো কাজ করবেন। পিএসসি চেয়ারম্যানটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে নিজের বিবেচনা অনুযায়ী কাজ করবেন, করবেন না। তো বলতে অসুবিধাটা কোথায়? স্পিকারকে আমরা সম্মান করবো, মান্যতা দেবো, তাকে ডিনাই করবো না, কিন্তু তার কাজের সমালোচনা করার অধিকার তো আছে। এবং এটাই তো তাহলে অসংসদীয় হলো। এখানেও কিন্তু সেই নৈতিকতার প্রশ্নই আসছে। নৈতিকতা আমি যেরকম এর আগে বলেছিলাম যে যিনি পরাজিত হয়েছিলেন তিনি যদি বলতেন না আমি পরাজিত হয়েছি, আমি এখন মুখ্যমন্ত্রী হব না, তিনি তার ভাবমূর্তি অনেক উজ্জ্বল করতে পারতেন। সেখানে ক্ষমতাটা বেশি গুরুত্বপূর্ণ হলো তার কাছে। ঠিক সেই রকম দীর্ঘদিন ধরে একটা প্রথা চলে আসছে। প্রথাটা হচ্ছে যে বিরোধী দলের একজনকে তাকে পিএসসি চেয়ারম্যান করা। এবং এটা কেন কেন্দ্রীয় স্তরেও দেখছেন, এটা কেন্দ্রীয় লোকসভাতেও তাই। লোকসভাতেও তার কারণ হচ্ছে যে পিএসসি এমন কতগুলো কাজ করে যে কাজগুলো অনেক সময় তারা মনিটরিং এর কাজটা করে। শাসক দল ঠিকঠাক টাকা খরচ করতে কিনা, বা যে বিভিন্ন সরকারি সংস্থা সেখানে টাকা খরচগুলো ঠিকঠাক হচ্ছে কিনা পিএসসি সেগুলো দেখে। সেখানে একজন বিরোধী দলের নেতাকে পিএসসি চেয়ারম্যান করে এইটুকু দেখা হয়েছে হ্যাঁ সরকারি কাজকর্ম স্বচ্ছ, সেটা কিন্তু মনিটরিং করছেন একজন বিরোধী দলের নেতা। এখানে সেখানে যাকে নেওয়া হলো তাকে নামে বিরোধী দলের নেতা বলা হচ্ছে, আসলে তিনি গিয়ে জয়েন করলেন, তার নৈতিকতার প্রশ্ন। যিনি নিজে জয়েন করলেন তার নৈতিকতার প্রশ্ন, কারণ তিনি নিজে একজন সিনিয়র পলিটিশিয়ান, তিনি নিজেই বা এই ধরনের পোস্টগুলো নিচ্ছেন কি করে? কেন্দ্রে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তিনি একসময় কেন্দ্রে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তিনি সংসদীয় বিষয় জানেন না তা নয়। এবং তিনি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তিনি কিভাবে আক্রমণ করেছেন সেগুলো সব পাবলিক ডোমেইনে রয়েছে। তিনি আবার সেখানে ফিরে গেলেন, সেটা তার নৈতিকতা। অন্যদিকে সরকার নিজের লোককেই যেন বসিয়ে দিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান। আপনি বিমল এখানে একটা ছোট্ট জিনিস নোট করুন, খেয়াল করবেন। সম্ভবত 11 তারিখ মুকুল রায় বিজেপিতে তৃণমূলে জয়েন করেছিল। ক্যামেরার সামনে আমরা দেখেছি সে দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ও আর বিজেপিটা করতে পারছিল না। মুকুল রায় বললেন যে আমি বিজেপিটা করতে পারছিলাম না, আমি তাই ঘরে ফিরলাম, পুরোনো লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, প্রকাশ্যে বললেন। ইন প্রেজেন্স অফ মমতা ব্যানার্জি বিজেপিতে জয়েন করলেন, আর সেই টিএমসিতে জয়েন করলেন। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে মুকুল তো বিজেপির বিধায়ক। মানে আমি বলছি, মানে ট্রান্সপারেন্সি নয়, আমি বলছি অনেস্টির কথাটা যদি বলতে হয়, নৈতিকতার প্রশ্নটা হয়, যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে থেকে মুকুল রায়কে তৃণমূলে জয়েন করালেন, আবার বিধানসভায় গিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আসলে এক ধরনের মানসিকতা যে আমার হাতে ক্ষমতা আছে বলে আমি পলিটিক্যাল সিস্টেমকে, কনস্টিটিউশনকে আমার মতো করে ব্যবহার করবো। 90-এর দশকে মনে আছে বিহারে তখন লালু প্রসাদ যাদবের একচ্ছত্রতা হয়, ও রাজ্যসভায় এই 4 ফুট লম্বা একটি লোককে পাঠিয়েছিল যে কি লালু চালিশা লিখেছিল। ও লাফলাফি করতো, যখন ভালো আলোচনা হচ্ছে টেবিলে উল্টে পড়তো। তো একবার সম্ভবত যিনি সভা পরিচালনা করছেন তিনি বলেছিলেন যে লালুজি কি সংসদীয় ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলেন, কারণ তার ক্ষমতা আছে। এখানেও দেখছি হাতে ক্ষমতা আছে বলে গোটা সংসদীয় ব্যবস্থা, সংসদ বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান সব কিছু আমি ঠিক করে দেবো, কারণ আমার হাতে ক্ষমতা আছে। এই ট্রেন্ডটা ডেঞ্জারাস, বিমলদা লালু প্রসাদ যাদবের কথা মনে করিয়ে দিলেন, কেননা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওনাকে খুব অ্যাডমায়ার করেন লালু প্রসাদ যাদব। কেউ মাঝে মাঝে বলতো না আমি জেলে থেকেও ইলেকশন জিতি। আমার একটা জিনিস ডক্টর গাঙ্গুলি মনে হয় মাঝে মাঝে,
মানে এই প্রসঙ্গেই বলছি যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ জেলে, আমরা জানি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে 10 বছর কাটালেন। আর আমাদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা এত পরিচ্ছন্ন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত অপরাধ নিশ্চিত করার পর আজকে তার কোনো শাস্তি হচ্ছে না কেন? প্রশ্নটা আমাকে ভাবায় মাঝে মাঝে। আমরা তো হরিয়ানা থেকে এগিয়ে, আমরা তো বিহারের থেকে এগিয়ে, এই ব্যাপারটা পিছিয়ে গেল, কি বলবেন? না, এটা একটা সত্যি বলতে গেলে হয়তো আমাদের অস্বস্তি হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই চাইবো না যে তিনি জেলে থাকুন, কিন্তু আমি না চাইলেও তৃণমূল কংগ্রেসের যাকে সাধারণ সম্পাদক করেছেন কুণাল ঘোষ, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে দেখতে চেয়েছেন এবং প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন সে কথা, একবার নয় বহুবার বহুবার। এবং তিনি আবার সেই দলেরই এখন মুখপাত্র। আমি সেই জন্য যেটা বলছি যে আজকে যদি আমরা এই যে আলোচনাটা যে নিয়ে শুরু করলাম, যে সংবিধানের প্রতি অবমাননা একটা দিক, কিন্তু এই যে সংসদীয় রাজনীতিতে অবশ্য আমরা যদি দেখি যে আজকে একটি কালো দিন, যে কিভাবে পুরো সংসদীয় রাজনীতির প্রেসিডেন্স, যেটা কেন একটা তো প্রেসিডেন্স থাকে, সেই প্রেসিডেন্সের আধারে সরকারও চলে এবং সংসদও চলে, অ্যাসেম্বলিও চলে, সেই প্রেসিডেন্সকে কমপ্লিটলি ঘুরিয়ে দিল। এবং যিনি আপনাকে বলেছেন যে স্পিকারের অবমাননা করা, প্রশ্নটা হলো স্পিকার কি তাহলে এখনো রাজনীতির ঊর্ধ্বে যাননি? অথবা স্পিকারই তো, আমরা তো গত 5 বছর বিধানসভায় এই স্পিকারকেই দেখেছি। 18 জন বিধায়ক কংগ্রেস সিপিএমের দলবদল করেছেন, তাদের দলত্যাগ আইন প্রয়োগ করার জন্য বারবার করে বলা হয়েছে, কিন্তু করেন। হি রিমেইন ইনঅ্যাক্টিভ। অ্যাবসলিউটলি। এই স্পিকার দলদাস বলেছেন শুভেন্দু অধিকারী, তার জন্য অনেকে খুব ক্ষুব্ধ। মানে শুনেছি যে বিষয়টা, আমি রেকর্ডটা চেয়ে পাঠিয়েছি, স্পিকার বলেছেন। তো স্পিকারের এইটুকু নৈতিকতা নেই কেন যে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠবেন না, তিনি প্রেসিডেন্স গুলো মানবেন না, এবং আজকে তিনি আশা করবেন যে তার পোস্ট নিয়ে আমরা কেউ কোনো কথা বলতে পারবো। এবং আজকে পিএসসি মানে কি করে, এটা সত্যি নজিরবিহীন। কিন্তু অথচ এই স্পিকারের পদটা তো আমরা উত্তরাধিকার সূত্রে ব্রিটেনের কাছ থেকে পেয়েছি। ব্রিটেনে যিনি স্পিকার হন তার প্রথম কাজ হচ্ছে পার্টি থেকে পদত্যাগ করা, এবং তারপর তিনি যতদিন খুশি স্পিকার থাকতে চান তিনি স্পিকার থাকতে পারেন। তার বিরুদ্ধে পরবর্তী সময়ে তিনি যখন নির্বাচনে দাঁড়ান, কোনো দল তার বিরুদ্ধে প্রার্থী দেয় না, তার কারণ সেই অফিসটাকে ওই জায়গায় তুলে নিয়ে যায়। তাই স্পিকারের অফিসটা কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ নয়, স্পিকারের অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই চেয়ারটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু এটাও ঠিক, সেই চেয়ারে যারা বসে আছেন তাদের তো তাদের কার্যকলাপের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে সংবিধান রক্ষা করার দায়িত্ব তাদের। সংবিধানকে কেন্দ্র করে যে কনভেনশন বা প্রথাগুলো গড়ে ওঠে সেগুলো তো কম গুরুত্বপূর্ণ নয়, সে প্রথাগুলো রক্ষা করার দায়িত্বও কিন্তু স্পিকার বা বাকি সকলের, যারা এই গোটা সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। তা নইলে কিন্তু সাংবিধানিক ব্যবস্থা ক্রমশ বিপর্যস্ত। আপনি বিমলদা সংবিধানের কথা বলছেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার তার উপর আদালত থেকে ফাইন ইম্পোজড হয়? আমি কথাটা বলছি যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার মামলা কে শুনবেন, কোন বিচারপতি শুনবেন? এটা ভারতবর্ষের একটা রাজ্য দেখান যেখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার বক্তব্য আপনি শুনবেন না, এবং বলে 10 জন সাজানো অ্যাডভোকেটকে হাইকোর্টের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। 3 জন নেতাকে দিয়ে টুইট করানো হচ্ছে। 3 নম্বর হচ্ছে প্রেস কনফারেন্স করানো হচ্ছে বিষয়টা নিয়ে। অর্থাৎ একজন বিচারপতি, তার বিচারপতির কাছে আমি না শুনতে পারি। নিয়ম কি? হাইকোর্টের নিয়ম হচ্ছে, আমি শুনেছি এক্স জাস্টিস সমরেশ ব্যানার্জি তিনি বলেছেন একটা টক শোতে, বলছেন যে আমার মামলা যদি আপনি না শুনতে চান, মানে আপনার কেসটা আমি ধরুন জজ সাহেব আমার কোর্টে উঠেছে, আমার কথা আপনি না শুনতে চাইতে পারেন, কিন্তু সেটা অ্যাপিলটা করতে হবে আমার কোর্টে। আপনি কি করলেন? চিফ জাস্টিসের ঘরে গিয়ে অ্যাপিল করলেন, আর বাইরে 10 জন অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে দিয়ে 3টে টুইট করিয়ে একটা প্রেস কনফারেন্স করা, প্রেসার ক্রিয়েট, যেমন সিবিআই অফিসে গিয়ে একটা প্রেসার ক্রিয়েট করার, মানে কোনো রকম শিক্ষা তো না, ডেলিবারেটলি সিবিআই অফিসেও যা করেছিলেন তার বিরুদ্ধেও হাইকোর্ট কিন্তু খুব স্ট্রং অবজারভেশন দিয়েছিল, একটা প্রেসার ট্যাকটিক্স ক্রিয়েট করা against constitutional institutions, autonomous institutions, constitutional institutions। এবং ঠিক এই জিনিস এখানেও করলেন। কোনো রকম ওই যে একসময় বলেছিলেন না একটা প্রেস কনফারেন্সে, লাইভ প্রেস কনফারেন্সে, দায়িত্ব জ্ঞানহীনতায় ভুগি আমরা, উনি ওনার নিজের কথাই হয়তো বলছিলেন, না হলে এইরকম ধরনের একটি পরিস্থিতি ক্রিয়েট করা। এবং সেখানে বেশি ডক্টর গাঙ্গুলি আমার কাছে খুব বেশি চিন্তার ব্যাপার
যে প্রেসিডেন্সটা তৈরি, প্রেসিডেন্স অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এরপর থেকে আমরা অনেকেই এনকারেজ হব, অমুক বিচারপতির ঘরে আমার বক্তব্য উঠলে আমি 10 জন অ্যাডভোকেটকে রাস্তায় দাঁড় করিয়ে দেবো। আমি এটাই আমার কাছে সবচেয়ে বেশি চিন্তার বিষয়। কারণ আমাদের রাজ্যের কথাই ধরি, আমাদের রাজ্যে শাসন বিভাগ, তার সঙ্গে যুক্ত যে স্থায়ী প্রশাসন, পুলিশ বা এদের কাছে সাধারণ মানুষের অভিযোগ তারা বিচার পাচ্ছে না। পুলিশের কাছে যাচ্ছে, পুলিশের কাছে বিচার পাচ্ছে না বলে অভিযোগ। পুলিশ না বহু ক্ষেত্রে অভিযোগ যে তারা থানায় কেস নিচ্ছে না, যার নামে অভিযোগ করা হচ্ছে তাকে ডেকে বলছে তুই এই কাজ করেছিস, তার সামনেই তাকে ডেকে আনা হচ্ছে। মানুষ ভয় পাচ্ছে। এবং ইলেকশনের পরে গোটা পশ্চিমবাংলায় দার্জিলিং থেকে একেবারে দাপন, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্রই কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। পুলিশের ওপর মানুষের একটা কোথাও অনাস্থা তৈরি হচ্ছে, প্রশাসনের ওপরে। এরপরে মানুষের যাওয়ার জায়গা হচ্ছে সেই আদালত। সে আদালতেও যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, মানুষ যাবে কোথায়? তাহলে পশ্চিমবঙ্গের যে সাংবিধানিক শাসন, এই সাংবিধানিক শাসন আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা? একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এটাই আমার প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গলের সংবিধান ঠিকমতো কাজ করছে কিনা? তার কারণ বিচার বিভাগকে যদি এইভাবে বারবার অভিযোগের মুখে দাঁড় করানো হয়, আরে বিচারকরাও মানুষ, তারাও ভোট দেন, তারা তাহলে বলে দিতে হবে বিচারকরা ভোট দেবেন না, কথা বলতে হয় না। বিচারপতি যখন ভোটার, কাউকে না কাউকে ভোট দেন, তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে। তুমি সেই জায়গাটাকে আঘাত করছো যে তোমার একটা পূর্ব পরিচিতি ছিল। প্রথম কথা, জাস্টিস কৌশিক চন্দ্র পরিষ্কার বলেছেন আমি বিজেপির মেম্বার ছিলাম না, আমি বিজেপির কোন লিগাল সেলের দায়িত্বে ছিলাম না, আমি কিছু কেস লড়েছি। হাইকোর্টে যে 34 জন বিচারপতি আছেন তারা পূর্ব জীবনে কেউ না প্রত্যেকেই অ্যাডভোকেট ছিলেন, তারা কোনো না কোনো দলের কারো না কারো কেস লড়েছেন। এবার থেকে আমার কেস যখন যে বিচারপতির কক্ষে উঠবে, আমি প্রশ্ন করবো যে উনি তো এই বিষয়ে অমুক পার্টির হয়ে লড়েছেন, আমি অমুক পার্টি করি, ফলে এবং সেটাই প্রেসিডেন্স হয়ে গেল, সেটাই প্রেসিডেন্স হয়ে গেল। এবং এই কথাটা আপনি বিমলদা এই কথাটা বললেন, আমি আরেকটা প্রসঙ্গ, যখন আমরা বিধানসভা নিয়ে কথা বলছি, দুটো বিষয়। একটা হলো যে বিধান পরিষদের হঠাৎ জ্যাম্বরি কেন দরকার? 1969 সালে যখন বিধান পরিষদ ডিসলভ হয়ে গেল, তার মানে মনে হয়েছিল যে বিধান পরিষদ দরকার নেই। এইরকম একটি বর্তমান পরিস্থিতি, যখন একটা কোভিড প্যান্ডেমিক পরিস্থিতি চলছে, গতকাল তো প্রায় 23,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি ঘোষণা করলেন যে সেটা রাজ্য এবং কেন্দ্র একসাথে মিলে, কেন্দ্র সরকার রাজ্য সরকার ব্যবহার করবে কোভিডের এমার্জেন্সি প্রিপারেশনের জন্য, সেটা করলেন। কিন্তু আমি বলছি যে কোভিড পরিস্থিতিতে যেখানে 2,000 কোটি টাকা প্যান্ডেমিক পারচেস হলো, বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে সেই সব রুলস রেগুলেশন বাইপাস করে কাকে সেই অর্ডার দেওয়া হলো, কি পারচেস করা হলো, স্টেটের কথা বলছি, কি পারচেস করা হলো, কেন করা হলো, কোথায় ব্যবহৃত হলো, সেইগুলোর হিসেব আমরা পাচ্ছি না। এর মধ্যে হঠাৎ একটি বিধান পরিষদ গঠন হবে এবং সেই বিধান পরিষদে যারা হেরে গেছে, যারা ইলেকশনে যারা সব পেটুয়া, তাদের আইডেন্টিফাই করে একটি নতুন একটি ইকোসিস্টেম সেইখানে তৈরি করবে, তাদের পেছনে কয়েক হাজার। সন্মদা আপনি নিজে একটু বলুন না, আপনি তো সেই আপনার শোতে আপনি কথাটা বলেছিলেন, আপনি একটা হিসেবও দিয়েছিলেন, কয়েক হাজার কোটি টাকা খরচা হবে সেখানে, এবং এক এক ব্যক্তির পেছনে কয়েকশো কোটি টাকা খরচা হবে। ক্যান বি অ্যাফোর্ড দিস এট দিস পয়েন্ট অফ টাইম? খালি নিজের আত্মসন্তুষ্টির জন্য নিজের একটি কোটেরি তৈরি করবে বলে বিধান পরিষদের ফানুস ওড়াচ্ছেন। আপনি হিসেবটা দিন। ডক্টর গাঙ্গুলি, আমি একটা খুব স্পেসিফিক কথা বলি, মানে আজকে বিধান পরিষদ তৈরি হওয়া নিয়ে আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা প্রশ্নটা করছি। বিধান পরিষদ তৈরি হওয়া এটা বিলাসিতা, সবাই স্বীকার করবেন, যারা পক্ষে বিপক্ষে সবাই স্বীকার করবেন। আসলে বিধান পরিষদকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা অভ্যেস আছে যে বিভিন্ন লোকে ওএসডি অ্যাপয়েন্ট করা, বিভিন্ন অফিসে প্রচুর এরকম ওএসডি ছড়িয়ে আছে, সাংবিধানিক ভাবে তাদের কিন্তু কোনো বৈধতা নেই। সন্ময়দা আমি জাস্ট একটু ইন্টারজেক্ট করছি, আরেকটা ইস্যু, এই যে আপনি ওএসডি এবং এই সুপার অ্যানুয়েটেড আমলাদের রিঅ্যাপয়েন্ট করা, এক্স্যাক্টলি আমি তো ডিমান্ড করব এবং আমি সেইটা তৈরি করছি যে এর সিএজি অডিট হওয়া উচিত। সিএজি মাস্ট অডিট না, আমার যে কতগুলো আমলাদেরকে এরকম ভাবে রিহ্যাবিলিটেট ওএসডি হচ্ছে উইদাউট ক্যাবিনেট অ্যাপ্রুভাল আমি ওএসডি অ্যাপয়েন্ট করতে পারি? হঠাৎ আমি প্রেস কনফারেন্সে বসে একটা খবর পেলাম, আমি অমুককে ওকে করে দাও, মাইনে কত? মাসে 2.5 লাখ টাকা আপনি দিচ্ছেন। কি পদে দিচ্ছেন? অ্যাডভাইসার টু চিফ মিনিস্টার, সিকিউরিটি অ্যাডভাইসার মিস্টার কর্পুরকায়স্থ। আমি একটা তথ্য এখানে দিই, মানুষের শোনার জন্য এটা দিই। আমি রিসেন্টলি খবরটা পেয়েছি, আমি
খুব অথেন্টিক সোর্সে খবর পেয়েছি, সেটা হচ্ছে ধরুন আপনি আপনার কর্মজীবনে ডিএ পেলেন, পেতেই পারেন, পাওয়া উচিত, সাংবিধানিকভাবে স্বীকৃত ডিএনএস অ্যালাউন্স। আপনি সুপারঅ্যানুয়েটেড পিরিয়ডে ডিএ পেতে পারেন। মিস্টার সুরজিৎ কর পুরকাস্ত 5 লক্ষ টাকা 3 বছরের জন্য ডিএ পেয়েছেন, ডিএনএস অ্যালাউন্স। ভাবতে পারেন? কেউ জানি আমরা কোনো বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজার বর্তমানে এই সময় এবিপি আনন্দ এই সংবাদটা পরিবেশন করেন। I've got this information from a very reliable source of November. তো প্রশ্নটা হচ্ছে এই কারবারগুলি করে যাচ্ছে, কেউ প্রশ্ন করেন নেই, কেউ অডিট করেন নেই, কেউ প্রশ্ন করলে তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা, দাবিয়ে দেওয়া। এবং আমি বিধান পরিষদের কথা বলতে গিয়ে আমি এতে এলাম, আমার আরেকটা জিনিস মনে হয়, বাংলা সংবাদ মাধ্যম অনেক সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা কেন তৈরি হচ্ছে? এই সময় প্যান্ডেমিক সিচুয়েশন, মানুষের হাতে টাকা দেওয়া দরকার, বিলাসিতা। তারা কিন্তু বাংলার বুদ্ধিজীবী কুল, আমি বাংলার বুদ্ধিজীবীদের নাম করে করে বলছি, কৌশিক সেনের মতো বুদ্ধিজীবীরা এখন কিন্তু দেখুন বিধান পরিষদের ব্যাপারে নীরব। নিজেরাই যাবেন তো, তারা ঢুকবেন তো ওখানে সব। আপনি সেন্ট্রাল ভিস্টার কথা বলছেন, সেন্ট্রাল ভিস্টাটা আমি রেখে দিলাম পাশে। পার্লামেন্ট নতুন সংসদ ভবন নিয়ে মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি ক্যাবিনেট মিনিস্টার 4 বা 7 বারের এমপি, ওই পার্লামেন্টেই বসেছে এবং সেই পার্লামেন্টের জরাজীর্ণ অবস্থা কিন্তু আমরা সেটা ভালো করে জানি। ফিজিক্যাল অডিট হয়েছে। এত দশক ধরে পার্লামেন্টের এত অ্যাডিশনস হয়েছে। দি বেসিক স্ট্রাকচার 2027-এ 100 বছর হবে পার্লামেন্ট বিল্ডিং এ, ইট ইজ ইন আ প্রিকেরিয়াস কন্ডিশন। উনি বলেছিলেন যে ওটা স্টান্ট, মানে আমি যে কথাটা বারবার বলি যে 75 বছর আমাদের হয়ে গেল, আমাদের নিজস্ব একটি সংসদ ভবন নেই যেটা আমরা নির্মাণ করেছি, ব্রিটিশ সংসদ ভবন। এবং সেই সংসদ ভবনটা was meant for the Central Legislative Council. It was not meant for a bicameral legislature to function there. যার 250টা মেম্বার থাকবে, 540টা। It is cramped, crowded. তার এয়ার কন্ডিশন, মানে আমি যদি একেবারে ইঞ্জিনিয়ার, মানে এমনকি ইলেকট্রিশিয়ান হয়ে যাই, আমি বলছি তার এয়ার কন্ডিশনের অবস্থা, তার ইলেকট্রিফিকেশনের অবস্থা, তার ফায়ার সেফটি অবস্থা, তার আর্থকুয়েক এর রেজিস্ট্যান্স করার অবস্থা। মানে 1927 সালে যখন পার্লামেন্টের বিল্ডিংটা গঠন হয়েছিল তখন দিল্লি ওয়াজ ইন জোন 1 কি 2 তে, এখন জোন 4 এ দিল্লি হয়ে গেছে, সাইসমিক জোন 4 এ হয়ে গেছে এত প্রায় 100 বছর পর। উনি বলেছিলেন স্টান্ট, বিধান পরিষদটা স্টান্ট না। আমি এই কথাটাই বলতে চাইছিলাম। আমি এখানে একটু অ্যাড করি যে সেন্ট্রাল ভিস্তা নিয়ে তো এখানে কিছু বহুল প্রচারিত দৈনিকে প্রচুর লেখাটেখা বেরিয়েছে, কিছু প্রাক্তন আইএস অফিসার যারা দিল্লিতে বেশ একসময় গুছিয়ে গেছে বসেছিলেন, মোদির আমলে ঘাট ধাক্কাকে এবার করে দেওয়া হয়েছে, মানে পাওয়ার সেন্টার থেকে খুব রাগ হয়েছে ওনাদের, তারা এটাকে তো ব্যাপকভাবে সমালোচনা করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা অনির্বাণ গাঙ্গুলি বলেছেন, আমি তার সমর্থনে একটা কথা বলি যে ওটা কিন্তু সিসমিক জোনে রয়েছে এবং দিল্লির অবস্থা কটা ভালো, যদি খুব প্রবল ভূমিকম্প হয় সেটা ভেঙে পড়ে যেতে পারে। এটা ইতিমধ্যে বিজ্ঞানীরা দেখে বলেছেন, ভূবিজ্ঞানীরা, যে স্ট্রাকচারটা নিতে পারবে না। 2 হচ্ছে 2026 সালেই কিন্তু আমাদের আবার সংসদের সদস্য সংখ্যা বাড়তে পারে, সেটা যদি আবার হয় সেখানে কিন্তু ধরানো যাবে না। 3 নম্বর হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে অফিসগুলো রয়েছে, আমি যা জানি উনি যেটা বলতে পারবেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার নাকি তার জন্য প্রচুর কোটি কোটি টাকা ভাড়া দিতে হয়, হাজার কোটি টাকা ভাড়া দিতে হয়। এটা 10 বছরে সেই টাকাটা কিন্তু আমরা আমার এখানে একটা কাউন্টার আর্গুমেন্ট মনে হয়েছে যারা এই সমালোচনা করছেন সেন্ট্রাল ভিস্টা নিয়ে। সেটা হচ্ছে ধরুন আজকে সেন্ট্রাল ভিস্টা প্যান্ডেমিক কারণে বন্ধ করে দেওয়া, 3 বছর বাদে সেন্ট্রাল ভিস্টা তৈরি করে। আর ইটস এন এসেনশিয়াল, প্রকল্পটা কিন্তু ইউপি আমলেই হয়েছে, 2012 থেকে ডিমান্ডটা চলছে। আমার কথা হচ্ছে সেন্ট্রাল ভিস্টা 3 বছর বাদে কাজ শুরু করলে তার কস্টটা তো আরো বেড়ে যাবে, আর ওর জন্য আলাদা করে টাকা তো রাখা আছে। এবং দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তো এটাকে এসেনশিয়াল প্রজেক্ট বলেছে এবং যে পিআইএল ফাইল করেছে তাকে জরিমানা করে, এই যেমন মুখ্যমন্ত্রীকে জরিমানা করলো হাইকোর্ট 5 লক্ষ টাকা, ওকে জরিমানা করেছে ফ্রিভোলাস পিআইএল এর জন্য। কথাটা হলো কিন্তু বিধান পরিষদ কেন মনে হচ্ছে স্টান্ট না? বিধান পরিষদ তো স্টান্ট, ইউটিলিটি কি? বিধান পরিষদের ইউটিলিটিটা কি? আমি বিধান পরিষদের ইউটিলিটি মেনে নিতাম,
সবকিছু নিশ্চয়ই ইউটিলিটি থাকে, কিন্তু বিধান পরিষদে যদি এটা হতো, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট মানুষ যারা আইনটাকে ব্যাখ্যা করতে পারবেন, চর্চা করতে পারবেন, প্রত্যেককে নিয়ে যাওয়া হতো এবং তাদের কথাটা এনারা শুনে আইনগুলোকে চেঞ্জ করতেন, তাহলে আমি বলতাম হ্যাঁ বিধান পরিষদ ভালো। কিন্তু প্রথম কথা, কে গ্যারান্টি দেবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যাওয়া হবে, আর তারা যদি পরামর্শ দেবে সেই পরামর্শ শোনার মানসিকতা বর্তমান শাসক দল বা এদের কর্তা ব্যক্তিদের রয়েছে নাকি? এরা শোনে কখনো কোনো ভালো পরামর্শ? কোথায় এটা কি হবে? এটা হচ্ছে নিজের লোককে বসিয়ে দেওয়ার একটা জায়গা। নির্বাচনে যখন টিকিট ঘোষণা করা হচ্ছে, আপনাকে বলবো সেগুলো একটু দেখতে। সেই সময় বলা হলো যে অনেককে আমি টিকিট দিতে পারলাম না, বিধান পরিষদ গঠন করবো, সেখানে অনেককে নিয়ে যাবো। অর্থাৎ আগে থেকে প্রি ডিসাইডেড যে আমরা কিছু লোককে বিধান পরিষদ। আমি তো আপনাকে দুটো প্রেসিডেন্স দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, বা প্রেসিডেন্স বলবো না, উদাহরণ দিচ্ছি। মৌসুম নূর হারলেন মালদায়, রাজ্যসভায় তাকে ব্যাকডোর দিয়ে ঢোকানো হলো, খেয়াল করে দেখুন। অর্পিতা ঘোষ বালুরঘাটে হারলেন, তাকে আবার ব্যাকডোর দিয়ে ঢোকানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসিডিংস যদি, মানে যারা কাজকর্ম যারা জানেন তারা কিন্তু জানেন এটা, যে সবসময় রিহ্যাবিলিট করার একটা মেন্টালিটি থাকে, যে তাদের ঠিক আছে তোমরা ওখানে জিততে পারো নি, আমি তোমাদের এখান দিয়ে পাঠাই। পরিষদের আর্থিক দিকটাও রয়েছে তো, একটা বিধান পরিষদ, সেটাই বলছি আমি। বিধান পরিষদে নির্বাচন কিভাবে হয়? বিধান পরিষদে কিছু নির্বাচিত হন, 1/3 তারা বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন, সেটা খুব সহজ পন্থা। কিন্তু এরপর আপনাকে আরো দুটো জায়গা ভাবতে হবে। কিছু সদস্য নির্বাচিত হন রাজ্যের শিক্ষকদের দ্বারা, যারা 5 বছর শিক্ষক হিসেবে কাজ করছেন তারা, অর্থাৎ সমস্ত শিক্ষকদের নিয়ে একটা মানে ভোটার লিস্ট তৈরি করতে হবে, যেটা কাজগুলিয়ার টাস্ক। তারপর হচ্ছে বিভিন্ন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার সঙ্গে যারা যুক্ত, তারা আবার ভোট দিয়ে তাদের একটা ভোটার লিস্ট তৈরি হবে। এইভাবে কিন্তু ভোটার লিস্ট তৈরি করা, নির্বাচন করা, তাদের খরচ, সেখানে একজন চেয়ারম্যান, একজন ভাইস ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হবে, তাদের খরচ, যারা নির্বাচিত হবেন তাদের কিছু পারকুইজিটস রয়েছে, সেগুলো সব মিলিয়ে এগুলো কোটি কোটি টাকার খরচ, এগুলো লক্ষ টাকার খরচ না। শুনছিলাম প্রাক্তন আধিকারিক বলছিলেন প্রত্যেকের জন্য 30 লক্ষ টাকা খরচা, প্রত্যেক সদস্যের জন্য 30 লক্ষ টাকা, মানে মান্থলি খরচা। আমি বলছি আরেকটা পাইয়ে দেওয়ার রাজনীতি, মান্থলি 30 লক্ষ টাকা খরচা। এটা কি এসেনশিয়াল? তার জন্য যে রেমুনারেশন, সেটার বাইরে তার অফিস, তার নীল আলো জ্বালানো গাড়ি, তার পার্কস, তার ফ্লাইটে ভ্রমণ, তার বিভিন্ন কমিটিতে গিয়ে বসা, তার বিশাল অফিস। তার কারণ যাকে তাকে তো বসাবেন না, বসাবেন পেটুয়া সমস্ত বুদ্ধিজীবীদের। যেমন ধরুন আমি একজনের নাম বলছি, জয় গোস্বামী। জয় গোস্বামী আপনারা জানেন একসময় বাম বুদ্ধি, বাম কবি ছিলেন। এখন তিনি তৃণমূলের করছেন, তৃণমূলের কটিয়ে দিয়েছেন। তার জন্য রাজ্য সরকারের কত খরচা, এনি আইডিয়া? শুধু জয় গোস্বামীর জন্য আমি খুব নির্দিষ্ট সূত্রে খবর নিয়ে বলছি, তাকে নীল আলো জ্বালানো গাড়ি দিয়েছে, তার বিশাল রবীন্দ্র সদন চত্বরে তার বিশাল এসি অফিস দেওয়া হয়েছে তার দপ্তর চালানোর জন্য, তার 15 জন হ্যান্ডস দেওয়া হয়েছে, তার পার্সোনাল সিকিউরিটি দেওয়া হয়েছে, তার বাড়িতে সিকিউরিটি দেওয়া হয়েছে, তার সমস্ত মানে যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় গেলে সেটা ফ্রি দেওয়া হয়েছে। কবিকে আমি বলছি কবির সিকিউরিটি লাগে। এই যে ভদ্রলোক বিধায়ক হিসেবে নির্বাচিত দলিত নেতা, কিনা মনোরঞ্জন ব্যাপারী, সে তো তারাই ছাড়তে চাইছে এখন, শুনে ছাড়তে চাইছে, তাকে 5 কোটি টাকা দিয়ে দলিত সম্প্রদায়ের একটা বোর্ড করে তাকে মাথায় চেয়ারম্যান করে দেয়। এবং এই মনোরঞ্জন রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো করেন, আলটিমেট এফেক্ট কিন্তু জিরো। এই মনোরঞ্জন ব্যাপারীর কথা বললেন সন্ময় দা, মনোরঞ্জন ব্যাপারী আবার বলেছিলেন যে তৃণমূল সরকার এলে যাতে আমরা প্রেশার ক্রিয়েট করব, যাতে সেই মরিচঝাপি, কেন মনোরঞ্জন ব্যাপারী তো মরিচঝাপি নিয়ে প্রচুর লেখালেখি করে, এখন তো দম বন্ধ হয়ে আসছে, এখন একেবারে দম বন্ধ হয়ে আসছে, এখন আর কোনো নেই যে মরিচঝাপি নিয়ে কমিশন হলো না। যাই হোক, সেটা কিন্তু একটা রিসেন্ট ডেভেলপমেন্ট ডক্টর অঙ্গলি আপনারা জানেন কিনা জানি না, কারণ বাংলা সংবাদ মাধ্যম তো মূল সংবাদগুলো সব চেপেই যায়। একটা সংবাদ কালকেই আমি মানে অথরাইজ টিভি চ্যানেল নিউজটা একবার ফ্ল্যাশ করলে দেখলাম, সেটা হচ্ছে বাংলার আইনমন্ত্রী, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন রোশনগিরির সঙ্গে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, ছবি দেখলাম, আমার ছবি দেখেছেন? ছবি দেখি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। সম্প্রতি শোনা গেছে যে শুভেন্দু অধিকারী তুষার মেহতার কাছে গেছেন এবং সেটা নিয়ে দীর্ঘ হইচই হয়েছে। আমার প্রশ্ন, যে বিমল গুরুং রোশনগিরির বিরুদ্ধে 131টা মামলা ঝুলে রয়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী দেখা করতে গেছেন, এখানে নৈতিকতার কোনো প্রশ্ন নেই? কি করে আমাকে কালকে ভাবিয়েছে প্রশ্নটা বলে আমি আপনাদের কাছে, ছবি আছে পাবলিক ডোমেইনেই আছে ছবি, তাহলে তারা দাঁড়িয়ে ছবি রোশনগিরি এবং বিমল গুরুংকে বাংলায় কিভাবে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে,
লালবাজারের পাশে গ্রেট ইস্টার্ন হোটেলে প্রেস কনফারেন্স করার জন্য এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় তাকে এসকর্ট করে রাখা হয়েছে। নৈতিকতা, অর্থাৎ নৈতিকতার ডেফিনিশনটা তারা দেবে, ইউনিভার্সাল নৈতিকতার কোনো ব্যাপার এখানে নেই। এখানে এই ব্যাপারটা নিয়ে আজকে একটি সংবাদ মাধ্যম থেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কি মনে হয় এই কারণে গেছেন? আমরা কি কারণে গেছেন সেই তো ক্লোজ ডোর মিটিং আমি ছিলাম না, কিন্তু আপনি যখন জিটিএর হিসেব নিয়ে প্রশ্ন করলেন আমি জাস্ট একটা উত্তর দিই যে জিটিএর হিসেব যেই রাজ্যপাল বলেছেন যে সিএজিকে দিয়ে অডিট করানো উচিত, সঙ্গে সঙ্গে গোটা প্রশাসন তেলে বেগুনে জ্বলে উঠলো। বলা হলো এটা নাকি কোথাও নিয়ম নেই যে জিটিএর সিএজিকে দিয়ে তো মানে ওটা তদন্ত করতে হবে। আমি পরিষ্কার বলছি, ও আইন আমি দেখিয়ে দেবো যে জিটিএর তদন্ত অবশ্যই সিএজি করতে পারে, সিএজিকে দিয়ে করা যায়। রাজ্যপাল কিন্তু একজন বিশিষ্ট লয়ার, উনি সংবিধান না জেনে কথা বলেননি। এই চুক্তিতে সিএজির কথা বলা আছে, আমি আপনাকে দেখি ওরা যে ধারাটার কথা বলছে তার ঠিক আগের ধারায় সিএজির কথা বলা আছে। আমি জাস্ট আরেকটা বিষয় যে এর আগেও বাম আমলে আমি দেখেছি যে যখনই হিসেব চাওয়া হতো তখনই কিন্তু ওখানে আন্দোলন শুরু হয়ে যেত, এবং বামেরা কোনোভাবে তাদের সঙ্গে একটা শান্তি কিনে নিত ওদের না চটিয়ে। এখন কি তাই চলছে? কারণ ওখানে যে টাকা গেছে তার মধ্যে আমারও তো টাকা রয়েছে, আপনারও তো টাকা রয়েছে, আমাদের তো অধিকার আছে জানার যে সেখানে টাকাগুলো কিভাবে খরচ হচ্ছে। আর যদি আমি স্বচ্ছ থাকি, সিএজি কেন যেই আসুক না কেন আমি তো আমার হিসেব মেনে নিতে পারি। আমি আপনাকে এখানে আরেকটা পয়েন্ট নোট করুন, আপনি খেয়াল করুন জগদীপ ধনখড় যবে থেকে রাজ্যপাল হয়েছে কোনোদিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দলের পক্ষ থেকে রাজ্যপাল করাপ্টেড এই শব্দটা ব্যবহার করেনি। কবে বলা হলো? যেদিন জিটিএ তে করাপশন চলছে, আমি আমার এখতিয়ার বলে স্পেশাল অডিট সিএজি কে দিয়ে করাবো, রাজ্যপাল বলেন, সেই দিন রাজ্যপালকে করাপ্টেড বলা হলো। হঠাৎ রাগটা কেন? জিটিএ যদি করাপশন করে থাকে সেটা যদি ধরা পড়ে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী খুশি হন। হাওয়ালা কেস কবে মরে শেষ হয়ে গেছে, সেই নিয়ে কেউ কথাই বলে না। যে লোকটি হাওয়ালা নিয়ে মামলা করেছিল এখন আবার তাকে কোত্থেকে তুলে আনা হচ্ছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম জগদীপ ধনখড় হাওয়ালা কেসে তার নাম ছিল, ধরে নিলাম। আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমার প্রশ্নটা হচ্ছে রাজ্যপাল করাপ্টেড এই শব্দটা মনে পড়লো কেন? জিটিএ এর করাপশনের ব্যাপারে। তাহলে জিটিএ এর করাপশনটাকে আপনি সাপোর্ট করছেন, বা বিনয় তামাংকে দিয়ে যেভাবে ম্যানেজ করেছেন তার মধ্যে কিছু ডুপ্লিকেসি আছে, এটা একটা দিক। আরেকটা দিক আপনি একটু খেয়াল করে দেবেন, হঠাৎ মানে এখন তো কোনো বিধানসভা নেই, বিধানসভায় বিধায়ক নেই। বিনয় তামাং বা বিমল গুরুংদের কি কোনো বিধায়ক আছেন? নেই। নির্বাচিত বিধায়ক নেই সম্ভবত। ফলে স্বাভাবিকভাবে সেই সময়ে দাঁড়িয়ে রোশন গিরির সঙ্গে দেখা করার কারণটা কি? এখানে কিন্তু আবার অন্য কিছু অঙ্ক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মিলিয়ে রাখবেন। অর্থাৎ বিনয় তামাংদের সঙ্গে বিমল গুরুংদের মিলছে না এই লড়াইয়ে, এবং লড়ছেন একদিকে, অন্যদিকে এন্টায়ার উত্তরবঙ্গ ফুঁসছে, এবং সেই উত্তরবঙ্গ ফুঁসছে, উত্তরবঙ্গ তৃণমূলের বিরুদ্ধে অনেকাংশে রায়টা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে গিয়ে কিন্তু জিটিএ এর করাপশন নিয়ে কথা বলা যাবে না, এই ফতোয়া কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দিলেন। এটা কিন্তু একটা এক্সেলেন্ট জায়গা, মানে পয়েন্ট একটু ভালো করে নোট করুন। এটা পলিটিক্যাল এক্সেলেন্ট জায়গা এই কারণে যে এবারে যদি মন্ত্রিসভা গঠনের দিকে আপনি দেখেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা যারা ঠাঁই পেয়েছেন তাদের কিন্তু দুজন উত্তরবঙ্গের পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে নেওয়া হয়েছে, একজন রাজবংশী সম্প্রদায় আর একজন আদিবাসী সম্প্রদায়। এবং গোটা ভারতবর্ষে পিছিয়ে পড়া যেটা অভিযোগ করতো বামেরা, বিজেপি নাকি খালি উচ্চবর্ণ, একেবারে উচ্চবর্ণ, মধ্যবর্ণ, নিম্নবর্ণ সবাইকে নিয়েই চলে, এবং সবাইকে একটা জায়গার এনেই সবকা সাথ সবকা বিকাশের ভাবনাটা এখানে 12 জন এসটি এসসি 12 এবং 8, ওবিসি 27 একদম, এবং 25টা রাজ্য থেকে রিপ্রেজেন্টেশন রয়েছে এই ক্যাবিনেটে। এখানে আরেকটা লজিক দেওয়া হচ্ছে এই রাজ্য থেকে, এখানে নাকি মহিলারা অনেক মানে বেশি রিপ্রেজেন্টেড হয়। আমি শুধু একটা কথা কালকে একজনকে বলেছিলাম যে আগে মহিলারা এখানে সম্মানটা পায়। গত বিধানসভা নির্বাচনে গত 2 মাস ঘোষণার পরে যে অত্যাচার সংগঠিত হচ্ছে মহিলাদের, 2.5 মাসে কি ঘটেছে এখানে মহিলাদের উপরে। একজন 60-এর ঊর্ধ্ব মহিলাকে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হচ্ছে, কেজরিওয়াল মহিলাকে, যে আমি গ্যাংরেপ হয়েছি, আমি বিচার চাই। যারা মহিলাদের এই ন্যূনতম সম্মানটুকু দেয় না তারা মহিলা রিপ্রেজেন্টেশন দেয়, আগে সম্মানটা দেয় মহিলাদের। স্টেট যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, একদম, এবং মহিলারা সম্মানটা পান। সে গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলারা ঘরদোর ছেড়ে পালিয়েছে, মহিলারা বাচ্চাদের নিয়ে শিবিরে আছে, আসামে চলে গেছে। আপনিও বাইরে যান, আমিও বাইরে যাই, রাজ্যের বাইরে যাই, আমার দেশে বেড়ে যাওয়ার এমন সুযোগ হয় না, আপনারও হয়। কিন্তু এই ঘটনা আপনি কোথাও দেখেছেন যে নির্বাচন রাজ্যে? আমি বারবার বলছি যে যেদিন এই রাজ্যের নির্বাচন ফল ঘোষণা হলো সেই দিন আসাম, পুদুচ্চেরি, কেরালা এই 3টে রাজ্যতেও হলো, একটা কোথাও কিন্তু কোনো রকম পোস্ট পোল ভায়োলেন্স হলো না।
কেবলমাত্র পশ্চিমবাংলায়। আমি আসাম থেকে একটা কথা বলি, আমার একটু বিগত 4-5 বছরে বারবার আসাম যাওয়ার একটু সুযোগ হয়েছে, কিছু আমার কাজকর্মের জন্য গেছি, অনেকের সঙ্গে আলাদা। কলকাতায় কিছু হলেই ভয় ফোন করে, ওরা বলে আরে আপনাদের সঙ্গে আমাদের একই সঙ্গেও তো ভোট হলো, এখানে তো কেউ কাউকে একটা থাপ্পড়ও মারেনি, আপনার কি হচ্ছে পশ্চিমবাংলায়, আপনি ঠিক আছেন তো? এই ফোনগুলো আসাম থেকে আপনি পাই, স্যার আপনি ঠিক আছেন তো? আমাদের আমি এই প্রসঙ্গেই বলবো, বাংলার এই সিচুয়েশনের জন্য কি আপনারা মনে করেন না যে বাংলার পশ্চিমবঙ্গের দুটো শ্রেণী আরো দায়ী, অ্যাপার্ট ফ্রম দ্য পলিটিক্যাল বসেস? একটা হচ্ছে বাংলা সংবাদ মাধ্যম, আরেকটা হচ্ছে বাংলা তথাকথিত বুদ্ধিজীবী। মনে করেন না? সম্প্রতি অসমে তো নির্বাচন হয়েছে, অসম নির্বাচন, কেরল নির্বাচন, চেন্নাইয়ে নির্বাচন হয়েছে, তামিলনাড়ুতে নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলোর পর পোস্টপোল ভায়োলেন্সে বাড়ি ছাড়া ছেড়ে দিন কোনো মানুষের মৃত্যু হয়নি, যেখানে 42টা মানুষের মৃত্যু হয়েছে এখানে। সেইখানে দাঁড়িয়ে অসমের চিফ মিনিস্টার এই সমস্ত থানার ওসিদের নিয়ে মিটিং করছে এই নির্বাচনে, নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর হেমন্ত বিশ্ব শর্মা, এবং ওসিদের বলছেন 6 মাসের মধ্যে আমি আবার আপনাদের নিয়ে মিটিং করব, এবং সেই মিটিংয়ে মধ্যে আমি যে লিস্ট আপনারা দিয়েছেন কতগুলো কেস পেন্ডিং রয়েছে সমস্ত চার্জশিট পেশ করে তবে আপনি মিটিংয়ে আসবেন। ভাবতে পারেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ওসিদের বলছেন। আর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, কোনো অপরাধী যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস থেকেও কোনো রেকমেন্ডেশন যায় অপরাধীকে ছাড়ানো, অন এয়ার প্রকাশ্যে আপনাদের বলে দিচ্ছি একজনকেও ছাড়বেন না। আমিও যদি কোনোদিন রেকমেন্ড করি আপনারা ছাড়বেন না কাউকে। আসাম যদি প্রেসিডেন্স দেখাতে পারে, সেইখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন, আজকে পড়ছিলাম আপনার জেলা, আপনি বীরভূমের যিনি পুলিশ সুপার, বীরভূমের এসডিপিও, তারা শুধু মমতা বন্দনায় ব্যস্ত রয়েছেন সেখানে। আমি বলছি পুলিশের ডিফারেন্সটা পশ্চিমবঙ্গের মাটিতে সবটা। স্থায়ী প্রশাসন কোন জায়গায় পৌঁছেছে? প্রশাসনের দুটো দিক থাকে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা ছাত্রছাত্রীদের পড়াই, একটা রাজনৈতিক প্রশাসন আর একটা স্থায়ী প্রশাসন। এই স্থায়ী প্রশাসনই তো সরকারি সিদ্ধান্তগুলোকে বাস্তবে রূপায়িত করে। বীরভূমে ওখানকার দলের যিনি সর্বোচ্চ নেতা, একজন ভিডিওটি তার পায়ে বড় হয়ে প্রণাম করেছে। What more তার শাস্তি হয়নি সেটা পাবলিকলি, what do you expect from administration? কোন রকম তারপরে শাস্তি হয়নি এবং প্রমোশন হবে, হয়তো হতে পারে, এবং দুজনেই সেটাকে এমন ক্যাজুয়ালি। আমি এই জায়গায় ডক্টর ফ্যান্ডা বলি, আমি এই জায়গায় একটা জিনিস বলি, সেটা হচ্ছে সরকারি অফিসারদের করাপ্টেড করা, আইপিএস দের করাপ্টেড করা, আইএস দের করাপ্টেড করা, এটা কিন্তু মমতার ওয়ে অফ গভর্নেন্সের একটা দিক। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ওয়েবেল বলে একটা সংস্থা আছে জানেন, মানে ডুবন্ত জাহাজ, একটা ডুবছে জাহাজটা, মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে সমস্ত রিটায়ার্ড অফিসারদের 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা মাইনে দিয়ে সেখানে রেখে দেওয়া হচ্ছে। সেজন্য আমি বলছি যে এই এবং প্রত্যেকটা আন্ডারটেকিং হয়েছে ওয়েবেলে যা আন্ডারটেকিং বাই সিএজি, অডিট মাস্ট বি আন্ডারটেকেন বাই সিএজি। এই অ্যাপয়েন্টমেন্ট আপনারা জানেন কিনা জানি না, এই প্রসঙ্গে বলি, রাজীব কুমার কোথায় আছেন জানেন আপনারা? রাজীব কুমারকে সাইলেন্টলি ওয়েবেলের একটা দায়িত্ব দিয়ে বসিয়ে রেখে দেওয়া হয়েছে, এবং সেখানেই ম্যানিপুলেশনটা চলছে। আমি একটা ইন্ডাস্ট্রির কথা, আন্ডারটেকিং এর কথা বলছি, ওয়েবেলে অগুন্তি আন্ডারটেকিং। WBEIDC কাকে চেয়ারপারসন করে রাখা হয়েছে? রাজীব সিনহা, আইএস অফিসার, রিটায়ার করে গেছেন, তাকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সুরজিৎ কর পুরকায়স্থকে স্পেশাল অ্যাডভাইসার করে রাখা হয়েছিল, সিকিউরিটির দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল তাকে। পুলিশ অফিসার আইপিএসরা আছে, তারপরেও রাজীব কুমারকে, সুরজিৎ কর পুরকায়স্থকে স্পেশাল অ্যাডভাইসার বা সিকিউরিটি করে রাখা হয়েছিল। এবং আমি একটু শেষ করে নিই, তাকে তো দিয়ে দেওয়া হয়েছে, মানে যেটা সম্ভব নয়, কোনোভাবেই নীতিগতভাবে সম্ভব নয়, আইনগতভাবে সম্ভব নয় যে আপনার কর্মসংস্থানের যে কর্মের সময় রিটায়ারমেন্টের পর আপনি এক্সটেনশনে যদি 3 মাস থাকেন, 3 বছর থাকেন, তার জন্য ডিএ পাওয়া যায় না। সুরজিৎ কর পুরকায়স্থ পেয়েছেন। আবার ওই টার্মটা শেষ হয়েছে, ওখানে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে ওই পার্টটা দেখাশোনা সব দিক দিয়ে দায়িত্ব দিয়ে এবার সুরজিৎ কর পুরকায়স্থকে নিয়ে গিয়ে আরেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দেওয়া হয়েছে। আমি সত্যি জানি না অন্য কোন রাজ্যে, আমাদের একটু দেখার দরকার এই রকম রিটায়ার্ড লোকেদের বসিয়ে দেওয়া হয়েছে কিনা। এটা পশ্চিমবাংলা কি আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম একটা ব্যাপার আছে, ওটাকে বলে স্পয়েল বন্টন, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট হলে তার কাছের লোককে বিভিন্ন দায়িত্ব দিয়ে দেন। এটা কি আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম পশ্চিমবঙ্গে বোধহয় চালু হয়ে গেল, যে যাকে ভালো লাগছে কোনো একটা দায়িত্ব দিয়ে দিলাম। কিন্তু এই মানি যে হচ্ছে তো পাবলিক মানি, আমাদের টাকা, এভাবে দেওয়া যায় কি? আমার প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা একটা টাইম ফ্রেমে সেই স্ট্রাকচারটা
রোল করছে, ওই রোলিংটাকেই আটকে দেওয়া, এতগুলো এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট করা, এবং যেটা হচ্ছে যে এক হচ্ছে যে অডিট করা, দ্বিতীয়ত হচ্ছে এদের পারফরমেন্স কি, এদের আউটপুট কি, এদের অ্যাকাউন্টেবিলিটি কি, কার প্রতি এদের অ্যাকাউন্টেবিলিটি, এইগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না। এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভালো স্টেপ ফেলেছে, আপনি জানেন কিনা জানি না, সম্প্রতি নোটিফিকেশন দিয়েছে কোনো আইএস অফিসারকে যদি আপনি এক্সটেনশন দিতে চান ভিজিলেন্সের ক্লিয়ারেন্স। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, পাঞ্জাবে নাকি এখানকার যিনি বিশিষ্ট নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট তাকে আগে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে প্রশ্ন উঠেছিল কিন্তু যে টাকাটা দেওয়া হবে কোথেকে টাকা দেওয়া হবে, পরে শুনেছি নাকি ওনাকে সেই দায়িত্ব আর দেওয়া হবে। এখানে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা পার্টির টাকা, আপনাদের জানার দরকার, আপনাদেরকে দেওয়া হচ্ছে। কেউ যদি পার্টি তার নিজের টাকা দেয় আমার কিছু বলার নেই, কিন্তু সেটা জানার দরকার। আমরা জানেন কিনা জানি না, প্রশান্ত কিশোর পিকে সমস্ত স্টাফ তার আইপ্যাকে যা কাজ করছিল তারা ছাড়া সমস্ত সরকারি অফিসগুলোতে, এমনকি নবান্নে পর্যন্ত আইপ্যাকের অফিসাররা বসছিল সরকারি অফিসার হিসেবে। এক একজনের মাইনে 1,15,000, 1,25,000। গ্রিভেন্স সেল বলে দায়িত্ব, গ্রিভেন্স সেল নামটা দেওয়া হচ্ছে, গ্রিভেন্স সেল নবান্নে এখনো চলছে সেটা। সেখানে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছিল, পিকে যেসব লোকগুলোকে নিয়েছিল পলিটিক্যাল এরিনা থেকে নিয়েছিল, সেখানে 1,15,000, 20,000, 1,25,000 দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসিয়ে রাখা হয়েছে। নবান্নে গ্রিভেন্স সেলে কাজ করছে, আইপ্যাকের হয়ে তারা কাজ করছে, এখনো কাজ করছে। অদ্ভুত, এখানে সরকারি কর্মচারীরা ডিএ পাওয়া, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য কোর্টের সরকারি কর্মচারীদের তো যতবার উনি প্রেস কনফারেন্স করেন বললেন আমি তো আর কিছু বলেন, আমি তো আর কিছু দিতে পারি না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেন ভাই। কেন সেটা পিকে কে বলতে পারে? তো মায়ের দেওয়া মোটা কাপড়। পশ্চিমবঙ্গের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একটু ব্রিফ করুন। 4,80,000 কোটি টাকা দেনা, একজন নবজাতক জন্মালে 60,000 টাকা। আর এবার বাজেটে কত ধার হবে? ধারের কত কথা বলা হচ্ছে? 73,000 কোটি টাকা নেওয়া হবে। বাজার থেকে কত দাঁড়াচ্ছে? না, ঘাটতি বাজেট তো 26,000 কোটি একদম। আর বাজার থেকে নাকি তোলা হবে 73,000 কোটি টাকা নেওয়া হবে। তার মানে 5.5 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। এই যে এটা তো হলো ট্রেডমিল বাজেট, একদম ওই যে ট্রেডমিল বাজেট। না, এই বাজেট নিয়ে আমার একটা প্রশ্ন আছে এখানে। এই বাজেটটা সত্যি ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে? এবং ওর একটা ইংলিশে কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। ওর জামা কাপড় নিয়ে আমি কোটার অর্ডার দিয়ে দিলাম। বাজেট নিয়ে ডক্টর অশোক লাহিড়ী খুব দামি একটা কথা বলেছেন, আমারও মতামত। সেটা হচ্ছে এই সরকার, বর্তমানে যে রাজ্য সরকার নতুন শপথ নিয়েছে, সেই সরকারটা বেসিক্যালি অনুদান নির্ভর সরকার দিয়ে তো 2,000, 1,000, 2,000 অ্যাড করে দিতে আপনি বলবেন। দুঃখের কথা এবং চিন্তার কথা, মানুষকেও না অনুদান নির্ভর করে দেওয়া হচ্ছে, একদম মানুষকে নিজের পায়ে দাঁড় করানো হচ্ছে না। গান্ধীর একটা কথা আমার মনে পড়ছে যে মানুষ যদি বড্ড বেশি রাষ্ট্র নির্ভর হয়ে যায় তাহলে সেই মানুষের ব্যক্তিত্ব শেষ হয়ে যায়, আর মানুষের যদি ব্যক্তিত্ব শেষ হয়ে যায় মনুষ্যত্ব বলে কিছু থাকে না। মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। অনুদান নির্ভর মানুষ, আমি তাকে এই দিলাম সেই দিলাম সেই দিলাম, তুমি আমার কাছে থাকো, এইভাবে সরকার চলে না। পুলিশ থাকবে না, পার্মানেন্ট পুলিশ, সিভিক পুলিশ থাকবে, পার্ট টাইম থাকবে, টিচার থাকবে, ফুল টাইম টিচার নিয়োগ করবো না। এগুলো দিয়ে আর যাই হোক প্রশাসন হয়তো টেম্পোরারিলি কিছু ভোট পাওয়া যায়, একবার দুবার ভোটে জেতা যায়, কিন্তু ইন দা লং রান একটা সিস্টেম শেষ হয়ে যাবে। বলুন না ডক্টর গাঙ্গুলি, তাহলে ওয়্যার ইজ দ্য এন্ড? মানে আমরা বলছি আমরা সব নেগেটিভ বিষয়গুলো নিয়ে, ইনসিডেন্টলি আমরা যে তিনজন আজকে এই আলোচনায় বসছি, তিনজনই সদ্য বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী এবং পরাজিত। মানুষের সমর্থন আমরা পাইনি, কিন্তু মানুষের কথা বলার জন্য আজকে আমরা এই ঘরোয়া বৈঠকে বসছি। আমার এই প্রসঙ্গেই বারবার মনে হচ্ছে, তাহলে বিধানসভায় এই যে বাজেটটা হলো, এই বাজেটে কয়েকটা জিনিস আমার খালি বারবার মনে হচ্ছে, যে কথাগুলো আমরা বিধানসভায় গিয়ে বলতে পারতাম। আনফর্চুনেটলি ম্যান্ডেট আমাদের সেই অধিকারটা দেয়নি, কিন্তু এই প্রশ্নগুলো করার দরকার আছে সোশ্যাল প্ল্যাটফর্মে। 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখেছে সরকার। প্রত্যেকটা সরকারি অফিসে ব্যাকডোর দিয়ে কন্ট্রাকচুয়াল ঢুকিয়ে 6,000, 7,000, 8,000 টাকা এক একটা ডিপার্টমেন্ট যদি অডিট করা হয় বোঝা যাবে যে উপরের দিকে যারা রিটায়ার্ড সব সিনিয়র অফিসার তারা বসিয়ে দিয়েছে। আমি তো আমি ওয়েবেলের কথাটা বলছি এই কারণে, রাজীব কুমারকে বসিয়ে রাখা হয়েছে এবং সমস্ত রিটায়ার্ড অফিসারদের বসিয়ে রাখা হয়েছে। ওখানে ঝকঝকে তকতকে কোয়ালিফাইড এখনকার ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারতো, আইটি ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা চাকরি পেতে পারতো। সেখানে সব রিটায়ার্ড লোকেদের 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে দিয়ে বসিয়ে রাখা আছে ওয়েবেলের মতো ইন্ডাস্ট্রিতে। সারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে বাবু? সমস্ত কন্ট্রাকচুয়াল জব, সমস্ত সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল জব, পার্ট টাইম টিচার। আপনি জানেন না, আপনারা জানেন নিশ্চয়ই,
ডক্টর গাঙ্গুলি আপনিও জানবেন নিশ্চয়ই যে মাস্টার ডিগ্রি ফিজিক্সে করার পর 2000 টাকার পার্ট টাইম স্কুলের শিক্ষকতা চাকরি করেছে, প্রাইভেট টিউশন পাওয়া যায়। আমাকে সেদিনকে আমার হোয়াটসঅ্যাপে একটি ছেলে লিখেছে যে দাদা আমি স্কলারশিপের ভিত্তিতে, দীর্ঘদিন ধরে স্কলারশিপের ভিত্তিতে আমি ম্যাথামেটিক্সে এমএসসি ফাইনাল কমপ্লিট করে ফিরলাম ফার্স্ট ক্লাস পেয়ে, দেশের বাড়িতে ফিরে এলাম, বাবা টানতে পারছেন না, চাষবাস করবে, চাকরির অবস্থা বড্ড খারাপ। ভাবুন এমএসসিতে স্কলারশিপ পাওয়ার ছেলে, ছেলেটি ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলে, চাকরির বাজার খারাপ বলে গ্রামে চলে যাচ্ছে চাষ করতে। দুটো জিনিসগুলো ক্ষেত্রে নিজে যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, অধ্যাপনার সঙ্গে যুক্ত, ছাত্রছাত্রীরা তো রোজ বলে স্যার কী করবো এরপর, কোনো উত্তর নেই। দ্বিতীয়, এই বিগত নির্বাচনের পর থেকে ছোট বা মাঝারি ব্যবসায়ী বা যারা কাজ করে খেত তাদেরও ব্যবসা বাণিজ্য কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা শান্তিতে ব্যবসা করতে পারছে না বা বন্ধ হয়ে গেছে। সেই লোকগুলো কোথায় যাবে? যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনারা দুজনও নির্বাচনে দাঁড়িয়েছিলেন, হয়তো আপনাদের একই অভিজ্ঞতা, তার ছোট হয়তো একটা কারখানা ছিল, একটা বিদ্যুৎ, কথাটা আমরা বলছিলাম মানে যে সোশ্যাল ইকোনমিক বয়কট, এই সোশ্যাল ইকোনমিক বয়কট এবং তাদের একেবারে প্রিমেডিটেটেড যে কথাটা, সেই মানুষগুলো যাবে তাদের এটা মাঝে মাঝে আমার কিন্তু কষ্ট হয়, আমি কিছু করতে পারি না তাদের জন্য। প্রতি বছর 9 লক্ষ ছেলে মেয়ে অ্যাসেম্বলি পাস করে, মানে পরীক্ষা দেয়, 12 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পাস করে, 21 লক্ষ, 12 লক্ষ থেকে 9 লক্ষ এইচএসে এরকম। এই ছেলেগুলো শেষ পর্যন্ত পড়াশোনার জন্য কোথায় যাবে, চাকরির জন্য কোথায় যাবে? আমি আজ থেকে 7-8 বছর আগে হিসেব বলছি, 42 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলায়। আমি জানি আমার পরিচিত লোকেরা ফার্স্ট ক্লাস পড়া ছেলেমেয়েরা তারা 15,000 টাকা মাইনের জন্য বাংলার বাইরে চলে যাচ্ছে। 42 লক্ষ, শেষটা কোথায়? আমি খালি বারবার, এটা আমাকে খুব কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসছেন, বেশ কিছু মানুষ তাকে নিয়ে এসছেন, তার ডোল পলিটিক্সটা সাকসেস পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে নতুন ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট সব কি হারিয়ে যাবে? এই বাজেটে অন্ধকার, কি বলেন? এই বাজেটে কথাটা বলছেন, এই বাজেট রঘুনাথপুরে নাকি এত মানুষ চাকরি পাবে, এখানে নাকি এত মানুষ চাকরি পাবে, ট্যানারিতে নাকি কয়েক লক্ষ মানুষ চাকরি পাবে। এটা কিন্তু বিগত 10 বছর জনসংখ্যাটা কত? মমতা বন্দ্যোপাধ্যায় যত এক্সপিরিয়েন্স গত কয়েক বছর ধরে দিয়েছেন, মানে যা যা চাকরি, 10% মিললেও 10 কোটি ক্রস করে। কিন্তু এটা ঠিকই যে পশ্চিমবঙ্গে যদি মাঝারি বা ভারী শিল্প না হয়, এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, পরিষ্কার। সব থেকে বড় কিছুতেই বিশ্বাস। সম্বন্ধে আপনি যে কথাটা বললেন যে দু শ্রেণী, আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গে আগামী 1 বছরে 5 বছরে ভারী বা মাঝারি শিল্প আসবে, বাইরে ইনভেস্টমেন্ট? আমার তো মনে হয় না, মানে এইরকম অ্যাটমসফিয়ার হলে আসবে না। কেন আসবে? এরকম পলিসি হলে আসবে না, সে তো কনফিডেন্স ইনফিউজ করতে পারবে না। কেন সেই প্রথাগতভাবে সেই তোলা, সেই ধমকানি, সেই চোখ রাঙানো, সেই জিনিসই থাকবে। অথচ আমি এটা দেখি কিরকম অদ্ভুত প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। এটা ঠিকই যে বাম আমলে যে ধর্মঘটের সংস্কৃতি, প্রচুর ম্যান্ডে নষ্ট হতো, শ্রম দিবস, সেটা এখন বন্ধ করা হয়েছে, কিন্তু তাও আসছে না কেন? আসছে কারণ কনফিডেন্সটা নেই। এরা বলে গুজরাটে কটা শিল্প হয়েছে, আমি পরিষ্কার বলতে গুজরাট বা কর্ণাটকে গত 10 বছরে যা ইনভেস্টমেন্ট হয়েছে তার 1/10 পশ্চিমবঙ্গে হয়নি। কিন্তু এই যে এখন গোটা ভারতে নতুন গাড়ির একটা রেজিম আসছে, সেটা হচ্ছে যে ব্যাটারি চালিত গাড়ি, এবং ব্যাটারি চালিত গাড়ির অনেক বড় বড় কোম্পানি গুজরাট বা কর্ণাটকে তারা ইনভেস্টমেন্ট করছে, হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। তাদেরকে এখানে কেউ নিয়ে আসে? আচ্ছা, যোগী রাজ্য সম্বন্ধে সকাল বিকেল একেবারে আমাদের সংবাদ মাধ্যম, বাংলা সংবাদ, বাংলা বুদ্ধিজীবীরা মানে কান্নাকাটি করেন। তো সেই যোগী রাজ্যকে স্যামসাং বিশ্বাস করে সেখানে চায়না থেকে বন্ধ করে নিয়ে এসে ওখানে লাগাচ্ছে। তো তাহলে আর এই যে বুদ্ধিজীবীর কথা আপনি শেষে সমাজে যে ফান্ডামেন্টাল একটি প্রশ্ন আপনি ওঠালেন, এক হলো যে আমরা তিনজনেই দেখেছি, সক্রিয়ভাবে দেখেছি, এখনো দেখছি, যে যে ভোট পরবর্তী হিংসা যেটা হয়েছে সেটার একটা ফিজিক্যাল ভায়োলেন্সের দিক, অন্যটা হচ্ছে মেন্টাল টর্চার, এক্সক্রুশিয়েটিং মেন্টাল টর্চার। এবং একাধিক জায়গায় আমরা দেখেছি যে তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া, তাদের ছোট বিজনেস বন্ধ করে দেওয়া, একেবারে এক একটা ঠেলা তারা চালাতে পারবে না। এখান থেকেই কিছু দূরে সাউথের দিকে, সেখানে মাছের দোকান, সে 30 বছরে তার মাছের দোকান তাকে বন্ধ করে দিতে। সন্দেশখালীতে রিক্সা চালককে বলেছে 1 লাখ টাকা দিতে হবে, না হলে চালাতে পারবে না। তৃণমূল অফিসে গিয়ে মুচলেখা দিয়ে রিক্সা চালাচ্ছে, তাও প্রতিদিন চালাতে দিচ্ছে না। বীরভূমের কঙ্কালীতলা
আমি কথাটা বলি, আমি নাম নিয়ে বলছি, বীরভূমের কঙ্কালীতলার পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে ডমিনেট করে মামুন শেখ। মামুন শেখের সেই কঙ্কালীতলার পঞ্চায়েতে এত ডমিনেশন যে কঙ্কালীতলার মন্দিরের পাশে কারা বসবে না সে ঠিক করে মামুন শেখ। পঞ্চায়েতের অন্য হিন্দু সদস্যরা চুপ করে থাকে, তৃণমূলের পঞ্চায়েত। এবং যারা যারা বিজেপি করেছে তাদেরকে আইডেন্টিফাই করে ছোট ছোট দোকান, এই ছোট গয়নার দোকান, মাটির গয়নার দোকান, সেগুলোকে বন্ধ করিয়েছে। তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে মহিলাদেরকে পা ধরিয়েছে এবং খাতায় নাম রেজিস্টার করিয়ে প্রত্যেক দিন এখানে হাজিরা দিতে হবে, পার্টি তৃণমূল জয়েন করলে তাহলেই দোকান দিতে পারবে। আমার মনে পড়ছে তাহলে কি মানে আমি জাস্ট আমার কথা হলো যে আমার নিজের কয়েকটা মানে যে ইস্যুস যেগুলো আমাদেরকে, এক হলো যে তাহলে কি মানে এই যে ডিসক্রিপশন, এবং আমি এখানে যদি একটি পরিষ্কারভাবে বলি, এই যে ডিসক্রিপশন আমি শুনছি, এরকম মামুন শেখ, সৈকত মোল্লা, শাহজাহান শেখ বাংলার এখন আনাচে কানাচে দাপট দেখাচ্ছে। এবং আজকে পশ্চিম বাংলার যা পরিস্থিতি, এ অবিভক্ত বাংলার মুসলিম লীগের সময় সরকার যখন ছিল সেই পরিস্থিতি। তাহলে কি আগামী দিনে, পরিষ্কার আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা, ৭৫ বছর হয়েছে পশ্চিম বাংলার, আগামী বছর ৭৫ বছর হবে পশ্চিম বাংলার গঠনে, বাঙালি হিন্দু কি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে এই সরকারের অধীনে? এক। এবং এই যে বুদ্ধিজীবীদের কথা আপনি বললেন, কই তারা তো একটা চিঠি লিখলো না ভারতের রাষ্ট্রপতিকে, তারা তো একবার, আমরা চাই না, উই ডোন্ট এক্সপেক্ট ফ্রম দেম, কিন্তু তাদের কনসিয়েন্স কোথায়? তারা একবার কোনো রকম একটি টু শব্দ করলো না। আপনার বাড়িতে যেখানে বম্বিং করলো, আপনার বাড়িতে দিনের পর দিন এখানে এসে রাত্রিরে হামলা করেছে, তারা কোনো প্রশ্ন করলো না? আপনার সাথে মতে নাই মিলতে পারে, আপনি অন্য মতাদর্শের লোক, কিন্তু আপনি একজন বিশিষ্ট লোক, বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বুদ্ধিজীবী, আপনার হয়ে তারা প্রতিবাদ করলো না? জয় গোস্বামী প্রতিবাদ করলো না, তার নিজের সিকিউরিটি লাগে, জয় গোস্বামী, তার প্রতিবাদ করলো না? এক। এবং এই যে শেষ যেটা আমার বিষয় প্রশ্ন, যেটা হলো এইগুলো রয়ে যাচ্ছে যে বাঙালি বুদ্ধিজীবী তাহলে কি প্রজাতি হয়ে গেল, তারা কোন প্রজাতি হয়ে গেল? এবং মনে আছে তো আমার যে এখানে এই বাঙালি বুদ্ধিজীবীর সমূহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, প্রণববাবু যখন রাষ্ট্রপতি তখন ইনটলারেন্স চলছে, টলারেন্স ইনটলারেন্স, তখন রাত বিরেতে চিঠি প্রণববাবুকে বাঙালি বুদ্ধিজীবীরা, একটা চিঠি তো রামনাথ কোবিন্দকে যায়নি বাঙালি বুদ্ধিজীবীদের দিক থেকে। এবং আমি নিজে জানি যে এই যে প্রাক্তন আমলারা, অনেক প্রাক্তন আমলা, প্রাক্তন আইএএস আইপিএস অ্যাম্বাসেডার্স, তারা চিঠি লিখেছে ভারতের রাষ্ট্রপতিকে। সেখানে একজন প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, যিনি সই করেছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই লিস্ট একেবারে দূরবীন দিয়ে দেখেছেন, দেখে যখন তার নামটা আইডেন্টিফাই করেছেন, বলেছেন যে ওহো দেখে নেব ওকে। এই যে দেখে নেব ওকে, এই দেখে নেবর স্বভাবটাই তো কিন্তু এই ভোট পরবর্তী হিংসা, কেবলমাত্র এটা নজিরবিহীন। কিন্তু আপনি জিজ্ঞেস করলেন না অন্য কোনো রাজ্যে না, যে রাজ্যে বিজেপি বছরের পর বছরও ক্ষমতায় আসে সে রাজ্যেও হয় না, যে রাজ্যে বিজেপি সরকার হেরে গিয়ে বিরোধী পক্ষে চলে যায় সে রাজ্যেও হয় না, কিন্তু এই রাজ্যে হচ্ছে। এবং শেষে তাহলে বিমলদা, আপনি রাষ্ট্রবিজ্ঞানের লোক এবং আপনি অধ্যাপনা করান, সন্ময়দা আপনাকেও বলবো, তাহলে তো আমাদের ভাবা উচিত। এবং আপনাদের মনে আছে, আমরা সবাই, আমার তো লাস্ট ফেজ ছিল সেই জন্য আরো বেশি করে দেখেছি, যে সেখানে বারবার সে বলতে থেকেছে ইলেকশনের সময় যে ইলেকশনের জন্য কোভিড ছড়িয়েছে, ইলেকশনের জন্য কোভিড বেড়েছে। তাহলে তো বলা উচিত যে থার্ড ওয়েভ আসবে অক্টোবরে, বলছে ডাক্তার থার্ড ওয়েভ আসবে অক্টোবরে। এবং থার্ড ওয়েভ যদি অক্টোবরে আসে তাহলে তো নভেম্বরে কোনো বাই ইলেকশন করানো যাবে না, করানো উচিত না। আমার মনে হয় ইলেকশন কমিশনকে খুব সিরিয়াসলি এটা দেখা উচিত যে পশ্চিম বাংলায় আগামী 8 মাস 10 মাস যতক্ষণ না কোভিড পরিস্থিতি নর্মাল হচ্ছে সারা দেশে এবং পশ্চিম বাংলায় কোনো বাই ইলেকশন করা উচিত না। তাতে কে মুখ্যমন্ত্রী থাকলো না থাকলো, আমরা তো আমাদের একটা নতুন জিনিস দেখার সৌভাগ্য হতেই পারে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনাশে 5 বছরের জন্য নন এমএলএ একজন মুখ্যমন্ত্রী পাবো। হ্যাঁ, তাও হতে পারে। আমি একটা কথা বলি, আজকেই সকালে একটা লেখা লিখতে গিয়ে দ্য মার্জিনাল মেন বইটা পড়ছি, প্রফুল্ল চক্রবর্তী, অসাধারণ কাজ, সেটাকেও সাপ্রেস করেছে বামপন্থীরা। সেখানে এই বুদ্ধিজীবীদের একটা কথা উনি বলেছেন যে এত মানুষ ওপার থেকে এসেছে, এত মহিলাদের সম্ভ্রম হানি ঘটেছে ইত্যাদি,
সেই সময় বাংলার বুদ্ধিজীবীদের একটা বড় অংশ চুপ ছিল, কিন্তু প্রতিবাদ করেনি। ফলে এই বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় সম্পর্কে আমার কোথাও একটা এবার প্রশ্ন দেখা দিচ্ছে, এই লোকগুলো সত্যিকারের সেনসিটিভ মানুষ তো? এবারে এত মহিলা সম্ভ্রমানি হলো, 60 বছরের বৃদ্ধ মহিলা, তার সম্মান নষ্ট হচ্ছে, সে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইছে। একজন তথাকথিত প্রগতিশীল বামপন্থী তারা কেউ কথা বলে? আমি পরিষ্কার ওদের বলে দিচ্ছি, আগামী দিনেও তোমরা কথা বলতে পারবে না। কথা বললে আমরা বলবো যে তোমরা আগে কি করেছো। সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যম একটা বড় অংশ বিজ্ঞাপনের লোভে কিচ্ছু দেখায় না, যা দেখায় ভেতরে বা গোপনে। আরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরিমানা হয়েছে 5 লক্ষ টাকা। এই সময় পত্রিকা বলতে গিয়ে জরিমানা শব্দটা উল্লেখ করে ভয় পাচ্ছে। জমা দেওয়ার নির্দেশ, মানে এরা সংবাদ মাধ্যম এই সময় পত্রিকা এদের কি প্রোটেস্টেড বলি, প্রোটেস্টেড ভেঙে পড়ছে। তার কারণ কি এই সময় শুনুন, আমি কোনো পত্রিকা সম্বন্ধে ব্যক্তিগত সম্বন্ধে বলতে জানি না, কিন্তু এই সময় পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি জেলে গিয়েছিলেন, আপনারা জানেন, ভুবনেশ্বরে দীর্ঘদিন ছিলেন। তার পরিবর্তে যাকে সম্পাদক করে নিয়ে আসা হলো তিনি রেকমেন্ডেড বাই চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বলে শোনা যায়। তো হয়ে গেল, বুঝতে পারছেন? সেই ফলে স্বাভাবিকভাবে জরিমানা হয়ে গেল, মানে জমা দেওয়ার নির্দেশ। আদালত জরিমানা করেছে, সেই আদালত জরিমানা করেছে, আমরা যেখানে শব্দটা ব্যবহার করতে পারতো এই সময় পত্রিকা জমা দেওয়ার নির্দেশন। ডক্টর গাঙ্গুলি প্রশ্ন করেছেন যে এটা আমরা কোন দিকে যাচ্ছি, তো ভাবতে হবে তো আমাদের। প্রথম কথা হচ্ছে এ রাজ্যে রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে গড়ে তুলতে গেলে কিন্তু পলিটিক্যাল সিস্টেমকে বদলাতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি, আজ অব্দি কাউকে বলিনি। আমার যেখানে এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়ের যেখানে ভোট গোনা হয়েছিল, মাঝখানে আমি একটু বেরিয়েছিলাম। আমার একটি ছেলে তার বাড়ির মায়ের মাথা পেটে গেছিল, তাকে একটা ট্যাক্সি তুলে দিতে গিয়েছিলাম। সেখানে আমার দিকে পাথর ছোড়া হয়েছিল, পাথর ছোড়া হয়েছিল, শুনেছি। মানে এটা চিন্তা করা যায়, পাথর ছোড়া হয়েছিল। আমি কপাল ভালো বলে বেঁচে গেছি। কিছু লোক আমাকে তো চিনতে পেরে যায়, কারণ মুখটা জানে, দেখে টেলিভিশনে, হেরে গেছে আরো নানা রকম গালিগালাজ, সেগুলো আমি আর কানে দিই। এটা তো হচ্ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, না এটা হয়েছিল এখানে কিছু লোক যা হাতে আর পাথর ছিল না বলে ছুটতে পারে, কিছু ইটফিট ছুটেছে, আমার গায়েও কিছু লেগেছে। তারপর আমার সঙ্গে একটি ছেলেটার সাথে পালিয়ে চলুন আপনি দিয়ে আমাকে জবরদস্তি প্রায় স্কুটারে তুলে নিয়ে চলে গেছিল। এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কিন্তু পৌঁছে গেছি যে মানুষ একজন যদি পরাজিত হয় তার দিকে ইট ছুঁতে হয়। তো শুনেছিলাম পাথর ছোড়া মেরে ফেলার আরো দেশে, পশ্চিমবাংলায় চালু হলো নাকি? পশ্চিমবাংলায় তাই চালু হচ্ছে। এবং লুজিং, ইজ ইট আ ক্রাইম টু লুজ ইলেকশন? হেরে যাওয়া কি অপরাধ নাকি? নির্বাচনে দাঁড়ানো অপরাধ? আমার এটাই প্রশ্ন। বিরোধী দল করা অপরাধ? একটা প্রশ্ন বিমল দা, এটা আপনি বলছেন কাতর কণ্ঠ, তার সাথে আমি নিজে কথা বলেছি এবং আমি দেখাও করতে যাচ্ছি। কবে যাচ্ছি, কার সাথে, কোথায়, সেটা আমি ডিসক্লোজ করছি না, কেন তাদের অসুবিধা হবে। কাতর কণ্ঠে আমাকে এই প্রশ্নটা করেছে যে দাদা, পশ্চিম বাংলায় কি অপরাধ এক বিজেপি করা? পশ্চিম বাংলায় কি অপরাধ হিন্দু হওয়া? এবং পশ্চিম বাংলায় কি অপরাধ বিরোধী দল করা? মানে কেন? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলি একটা, আমি যেহেতু মেদিনীপুরের মানুষ, ওখানে অনেকে সিরিয়াসলি বলেছে, আমার বাড়ি থেকে উড়িষ্যার কাছে, বলে আমরা এখানে উড়িষ্যার ওপারে গিয়ে কিছু জায়গা জমি কিনে রাখবো, হয়তো আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হতে পারে। কোন কষ্ট থেকে মানুষ এটা বলে? এখানে ভালো ব্রেন এখানে থাকতে চায় না। এখানে যারা সরকারি কর্মচারী তারা ভালো মাইনে পেলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এখানে মাইনে কম পাবে, তারা বাইরে চলে যেতে চায় ভালো ব্রেন। পশ্চিমবাংলা ক্রমশ কিন্তু জড়িয়ে যাচ্ছে একটা অদ্ভুত একটা হিসিয়াস সার্কেলের মধ্যে, যেখান থেকে কেটে বেরোনো যাচ্ছে, কিন্তু ভাঙতেই হবে। একজন মন্ত্রী, ধরুন তৃণমূলের, সে এমএলএ হয়ে নির্বাচিত হয়ে সে মন্ত্রী, আগেও মন্ত্রী ছিল, এমএলএ হয়ে আবার মন্ত্রী হয়ে গেল। তাদের বিধানসভায়, আমি শেষ করছি, তাদের বিধানসভায় বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, মেরে ফেলা হয়েছে। সেই মন্ত্রীদের কোনো দায়বদ্ধতা একবারও মনে পড়লো না? মুখ্যমন্ত্রী নেই তো মন্ত্রী, ফেক করে যাচ্ছে। বোলপুরে গৌরব সরকারকে কামারপাড়ায় ইলেকশনের দিন তাকে মারা হলো। গৌরবের বাবার সাথে কথা দেখা করা, তাকে সাহায্য যোগানো, সে যাতে কমপ্লেনটা ঠিক করে ফাইল করে, আন্ডার প্রেসার সে যাতে ব্যাক না করে, এগুলো সব করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বোলপুরের যিনি বিধায়ক জিতে আবার মন্ত্রী নির্বাচিত হলেন, তিনি শপথ নেওয়ার পর তাকে রাজভবনে জিজ্ঞেস করা হলো যে আপনি জিতে গেলেন আবার? বললেন হ্যাঁ, আমরা তো মানুষের সাথে বেইমানি করি না, সেই জন্যে। গৌরব সরকারকে মেরে ফেলা হলো,
তোমার পার্টির কর্মীরা, গুন্ডারা তাকে ঘর থেকে বার করে এনে তাকে পিটিয়ে খুন করলো কেন? সে বিজেপি করে বলে, বিজেপি করে বলে। সেটা আপনার মনে হলো না মানুষের সাথে বেইমানি? আজ অব্দি দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট উনি দেওয়া প্রয়োজন মনে করলেন না আক্ষেপ করে? এদিকে তাকে, তার পরিবারকে দিনের পর দিন প্রেশারাইজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের লোভ দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের একটি প্রেশার ট্যাকটিক্স করা হচ্ছে, এবং সে সংবিধানের ওপর ওথ নিয়ে মন্ত্রী হয়ে বলল আমরা মানুষের সাথে বেইমানি করি না। এর চেয়ে বড় বেইমানি হতে পারে? যে তুমি মন্ত্রী হয়েছো, তুমি সবার মন্ত্রী, তুমি সবার বিধায়ক। নরেন্দ্র মোদীজি তো বলেন যে যে আমাকে ইলেক্ট করেছে তার জন্য কাজ করবো, যে করেনি তার জন্য আমি দায়বদ্ধ। এই হলো এই যে আপনি বলছেন যে পশ্চিমবাংলার সংস্কৃতি। সেই জন্য সন্ময়দা আমি শেষে একটি কথা বলতে চাই, যে আমাদের পরিষ্কারভাবে আগামী 5 বছর 2,28,00,000 মানুষ যে ভোট দিয়েছে, এবং আমি আজকে পরিষ্কার কথা বলছি, যদি কারণ মনে হয় যে এটা বিভাজনের কথা, বিভাজনের রাজনীতি, তাই সই, অনেক সহ্য করা হয়েছে। 2,28,00,000 মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। তাদের ওয়েলফেয়ার, তাদের জন্য কাজ আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং আমরা যারা হেরে গেছি আমরাও, আমাদের করে যেতে হবে। বিভিন্ন ইস্যু তুলে ধরতে হবে, বিভিন্ন ফোরামে সেগুলোকে চর্চা আলোচনা আমাদের করতে থাকতে হবে। 1, 2 হলো 2,57,00,000 যারা ভোট দিয়েছে মামাটি মানুষের সরকারকে, আগামী 5 বছর তাদের কনসিয়েন্স, বিবেকের প্রতি আমাদের বারবার কিন্তু প্রশ্ন তুলতে হবে। আমি একটা যোগ করি, যে রাজ্যে যদি ক্রমান্বয়ে সংবিধান লঙ্ঘিত হতে থাকে, তাহলে আমার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে সংবিধান রক্ষার দায়িত্ব কিন্তু সরকারের। তাহলে সরকারকে অনেক বেশি অ্যালার্ট হতে হবে যে এ রাজ্যে সংবিধান রক্ষিত হচ্ছে কি না। কারণ ভারতের সংবিধান কিন্তু কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে সংবিধান রক্ষিত যাতে হয় সেটা দেখার। সুতরাং কেন্দ্রীয় সরকারকে অ্যালার্ট হতে হবে, সংবিধান রক্ষার জন্য যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। কিন্তু আমি তো সন্ময়দা একটা কথা বারবার বলবো, ইনফ্যাক্ট উই শুড অ্যাপিল টু দি ইলেকশন কমিশন, এবং আমাদের খুব স্ট্রংলি অ্যাপিল করা উচিত অ্যাজ সিভিল সোসাইটি, অ্যাজ সিটিজেন্স, যে যতক্ষণ না প্যান্ডেমিক পরিস্থিতি নর্মাল হচ্ছে পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে কোনো বাই ইলেকশন করা উচিত না। কেন? এটা মানুষের কাছে হানিকারক হবে। এবং আমাদের তো একবার ইলেকশনের সময় দোষারোপ করাই হয়েছিল যে আমরা নাকি করোনা ছড়াচ্ছি, আমরা সেই দোষ এই পুরসভাগুলো ইলেকশন হয়নি কেন? তখন তো প্যান্ডেমিক ছিল না, দিনের পর দিন পুরসভাগুলো পড়ে রইল, তখন হয়নি। আচ্ছা, এই প্যান্ডেমিকের সময় আমাদের এখন প্রধান কাজ কিন্তু মানুষকে ভালো করা, সব মানুষকে টিকা দেওয়া। এ দেশে সব মানুষের তারপরে এগুলো, তারপর সেগুলো, তারপর প্রথম প্রায়োরিটি হচ্ছে টিকা দেওয়া। এবং তার সঙ্গে এটাও আমার দাবি, আমাকে বহু মতুয়া মানুষরা বলেন, তারা খুব খুশি হয়েছেন তাদের একজনকে মন্ত্রী করা হয়েছে। তারা বলেন যে দাদা আপনারা দাবি তুলুন আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা যেন অবিলম্বে চালু হয়। এটাও আমরা আশা করব খুব দ্রুত এটা চালু হবে, যাতে মতুয়া মানুষজনের কাছে অন্তত এই বার্তাটা যায় যে তারা অনেক কষ্টে সব খুইয়ে দেশে এসেছিলেন, নাগরিক হয়ে দেশে বেঁচে থাকেন, তারা ভোট দিয়েছেন, তাই নাগরিক এইরকম একটা অতি জেনারেলাইজ যে ভার্সন পশ্চিমবঙ্গে শুনি, আইন অত সহজে চলে না, অনেক ভেবেই এই আইনটা করা হয়েছে। সুতরাং অবিলম্বে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হোক, অবিলম্বে অন্তত দেখা হোক যাতে সব মানুষকে টিকাদান করার এই জিনিসটা আমাদের বারবার তুলতে হবে, কিন্তু টিকাদান ডিসক্রিমিনেশন টিকাদানে যাতে না হয়। একদম সে বিজেপি করে বলে টিকাদান হবে না, ওই ওয়ার্ডে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে আমি সেখানে ক্যাম্প করব না, টিকার ক্যাম্প, এই জিনিস দরকার হলে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। অমানবিক, দিস ইজ আনকনস্টিটিউশনাল, আনএথিক্যাল, কেন্দ্রীয় সরকারকে, এবং এটা হতে পারে না, এটা হতে পারে না। এবং দরকার হলে এটা একেবারে অন্যান্য স্তরে, এই কথা অলরেডি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে। আপনি লাস্ট কিছু কথা আপনি বলুন, তারপর আমরা আর কিছু না, আমরা সবটাই হতাশার মধ্যে ডুবে যাচ্ছিলাম মাঝে মাঝে কথা বলতে বলতে, শুনতে শুনতে। কিন্তু আমার কথা মনে হয় ডক্টর গাঙ্গুলি, বিমলদা, থ্যাংক ইউ সো মাচ, আপনারা আজকে এত সুন্দর আলোচনা মূল্যায়ন করলেন। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে, সেটা হচ্ছে যে we should not lose our hope. No question, absolutely. লড়াই জারি রাখতে হবে, তার কারণ লড়াই জারি রাখতে হবে এই কারণ যে বহু মানুষ, ওই 2,28,00,000 নয়, 2,80,00,000 মানুষ যারা তৃণমূলকেও ভোট দিয়েছে, তারা সবাই যে জেনে বুঝে ভোট দিয়েছে তা নয়, সেই মানুষগুলোকেও ঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আর হিন্দুদের বাঁচতে হবে, আমি এই কথা বলছি এই কারণে, বাঁচতে হবে ভালোভাবে বাঁচতে হবে এই কারণে
আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে কিন্তু হিন্দুরা। এই কথাটা বললে কেউ কেউ কমিউনাল বলবে, কিন্তু সত্যিটা তো চিরকালই সত্যি হয়ে থাকে। গ্রাম বাংলার যা সব সংবাদ পাচ্ছি অবস্থা কিন্তু ভালো নয়। আমরা আশা করব যে এই রাজ্যে যে যারা সরকার চালাচ্ছে তারা সেন্সে ফিরবেন, কারণ নির্বাচনে ম্যাসিভ ম্যান্ডেট পেয়ে 213টা সিট পাওয়ার পরও যদি তারা সেন্সে না ফেরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আশ্রয়ে লালিত পালিত হয়ে গুন্ডারা সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষের উপর যে অত্যাচারটা চালাচ্ছে, 100 দিনের কাজ বন্ধ করছে, বাগান লুট করছে, পুকুরের মাছ লুট করছে, গাছের আম গাছের ফল লুট করছে, বাসন নারীর সম্ভ্রম লুট করছে, বাড়ির অর্থ লুট করছে, ফাইন ইম্পোজ করছে। দক্ষিণ 24 পরগনায় কিছু বাড়ি নাকি জেপিসি মেশিনে ভেঙে দিচ্ছে, আছে ফুটেজেস আছে, সেগুলো পাঠানো হলে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে বিমলদার কথা রেস ধরেই বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে আরো একটু প্রোঅ্যাক্টিভ করতে হবে। করছে না, কিন্তু আরো বেশি করতে হবে, কেন মানুষের প্রাণ বাঁচানোর থেকে বড় কিছু জিনিস কিন্তু সাংবিধানিক ধারা অনেক রয়েছে, কেন্দ্রীয় সরকার কিন্তু সাংবিধানিক ধারাগুলোকে প্রয়োগ করতে হবে, সমস্ত অপরাধীদের জেলে পুরতে হবে। যারা এই গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, 7 জন পুলিশ অফিসারকে ডাকলে হবে না। বাংলার সর্বোচ্চ স্তরের প্রভাবশালী মহলে যেখানে কোটি কোটি টাকা পৌঁছতো, যারা এই লুটের কারবারি ছিল, তাদের ধরতে হবে। অ্যাটলিস্ট বিচারের বাণী নীরবে নিভৃতে যেন না কাঁদে, সেটা কেন্দ্রীয় সরকারকে এনশিওর করতে হবে। তাহলেই কিন্তু বাংলার মানুষ কিছুটা অন্তত স্বস্তির নিঃশ্বাস করবে। আপনি যে শেষে বললেন যে একটি কথা, যে এখানে নিরাশ বা হতাশার কোনো প্রশ্নই নেই, এবং আমার মনে আছে যে এটা ইতিহাসে লিপিবদ্ধ যে 51 সালে 52 সালে নেহরু বলেছিলেন, জনসংঘের প্রতিষ্ঠা যখন হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে পাবলিকলি নেহরু বলেছিলেন, আই উইল ক্রাশ জনসংঘ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার উত্তরে বলেছিলেন যে জওয়াহরলাল নেহরু নিজেকে ডেমোক্র্যাট বলে এবং উনি বলছেন আই উইল ক্রাশ জনসংঘ, এবং শ্যামাপ্রসাদ বলছেন তার উত্তরে, আমি বলছি আই উইল ক্রাশ দ্যাট ক্রাশিং মেন্টালিটি। আমাদের আগামী 5 বছর মনে রাখতে হবে যে এই শ্যামাপ্রসাদের আমরা উত্তরাধিকারী, শ্যামাপ্রসাদের গঠিত মতাদর্শের আমরা বাহক। আমাদের ক্রাশ করতে পারবে না এই মেন্টালিটি রেখে আমাদের ক্রাশিং মেন্টালিটি উই হ্যাভ টু ক্রাশ। ধন্যবাদ, আপনি অনেক সময় দিলেন চন্দ্রদা, বিমলদা, অনেকদিন পর আবার আশা করি আবার মাঝে মাঝে আবার এরকম একসঙ্গে হতে পারে। ধন্যবাদ।